ইয়ে থেকে কিন্তু লাইভ ইয়ে করবো, শেয়ার করবো। প্রবাস দর্পণ না, আমার ফেসবুক থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য। আপনি প্রবাস দর্পণ লাইক দিয়ে রাখেন আপা, আপনার লাইক দেওয়া না। ওটাতে আমি ঢুকতে পারি না। কোনটাতে? প্রবাস দর্পণ? প্রবাস 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 দর্পণ। দর্পণ পেজ এটা লাইক দিয়ে রাখেন। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 26,13,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকের অবস্থা দীর্ঘদিন পর উন্নতির পথে। ব্রিটেনের কোভিড ভ্যাকসিনের প্রায় 2,50,00,000 মানুষকে দেওয়া হয়েছে। এতে চিকিৎসকরা বলছেন ভ্যাকসিন বলে মানুষের মধ্যে অ্যান্টিবডি গড়ে উঠেছে। বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা অনেকটা নিচে নেমে এসেছিল, কিন্তু গত কয়েকদিন যাবৎ আক্রান্ত সংখ্যা আবার ঊর্ধ্বগতি। কোভিড কারণে বেকার সমস্যা বেড়ে চলছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়া গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস, বাংলাদেশে নারী নির্যাতন বেড়েই চলছে। এছাড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীরা কোভিড এর কারণে নানান সমস্যায় জর্জরিত। এইসব বিষয় নিয়ে আমরা প্রবাসীরা গভীর উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশে জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় সমস্যা বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে সংযুক্ত হবেন মাননীয় সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা, আওয়ামী লীগ নেতা শ্রী মনোরঞ্জনশীল গোপাল এমপি। আমাদের সাথে আছেন সাবেক সাংসদ, সাবেক ছাত্র নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নেওয়াজ আলিমা আল্লী। আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক, হেলথ এন্ড উপরে সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। আমাদের সাথে আছেন আপনারা জানেন যে লেবানন গত 2 দিন যাবৎ লেবানন দীর্ঘ আন্দোলন হচ্ছে এবং লেবাননের রাস্তাঘাট বন্ধ করে লেবাননের জনগণ আন্দোলন করছে। আমরা এই বিষয়গুলো জানতে আমাদের সাথে সংযুক্ত করেছি লেবানন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম। আমি একটু শুরুতে যাব করিমের কাছে। করিম, আমরা দেখতে পাচ্ছি যে লেবাননে গত 2 দিন যাবৎ, আমরা জানি অর্থনৈতিক সংকটের কারণে লেবানন বাংলাদেশে অনেক খারাপ অবস্থায় আছে, কিন্তু গত 2 দিন যাবৎ লেবাননের জনগণ যে আন্দোলন করছে রাস্তাঘাট বন্ধ করে টায়ার জ্বালিয়ে, এবং লেবাননের অবস্থাটা সর্বশেষ অবস্থাটা জানান প্লিজ। ধন্যবাদ রূপক দা। আজকের প্রবাস দর্পণের সঞ্চালক, আপনাকে অভিনন্দন লেবানন প্রবাসের পক্ষ থেকে। আসলে আপনারা সকলে অবগত আছেন যে লেবাননে দীর্ঘদিন রাজনীতির সংকট থাকার কারণে, পাশাপাশি করোনা, সবকিছু মিলিয়ে দীর্ঘ 17 মাস ধরে দেশটি একটি তলাবিহীন জুড়ি হয়ে গিয়েছে, যেখানে তাদের রিজার্ভ ফান্ড ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে এখনো তারা কয়েকবার মন্ত্রী পরিষদ গঠন করতে চাইলো, তারা মন্ত্রী পরিষদ গঠন করতে পারে নাই, যার ফলশ্রুতিতে এখানে তাদের যে মুদ্রা স্ফীত, ফলশ্রুতিতে ডলারের একেবারে ক্রাইসিসের কারণে সর্বশেষ এখানে বেকারত্ব এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ফলে মানুষ দিশাহারা হয়ে গেছে। সর্বশেষ গত 3 দিন ধরে এখানের প্রধান প্রধান সড়কগুলোতে তারা আন্দোলন করছে বিভিন্ন টায়ার জ্বালিয়ে, যেটা আগামী দিনে আরো ভয়াবহ রূপ নিতে পারে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি ত্রাবলুস, সাইদা, বালবাগ বা বিভিন্ন প্রান্তে বা রাজধানী যে ভৈরব, সেখানেও প্রধান প্রধান সড়কগুলোতে জনগণ স্বতঃস্ফূর্ত আন্দোলন না করলেও রাস্তাঘাট ব্রেকেট দিয়ে এবং টায়ার জ্বালিয়ে সেখানে তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এই পরিস্থিতিটা আগামীকাল তাদের পার্লামেন্টে একটি মিটিং থাকার কথা রয়েছে। সেটা হলো এখানে এই দেশের পার্লামেন্টে 128 বিশিষ্ট কমিটি, সেই কমিটিতে প্রায় 10 জন কিন্তু পদত্যাগ বা মৃত্যুবরণ করেছেন কোভিড-19। সেটিকে পূরণ করার জন্য তারা ওই 10 জন এমপি কে আবার মনোনয়ন করার জন্য এরকম একটি প্রস্তাব রয়েছে। সেটাকে না করে, জনগণের সমস্যার সমাধান না করে সেই পদক্ষেপে যাওয়ার প্রেক্ষিতে আর এই ডলার সংকটটাকে বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে এবং দ্রব্যমূল্য এতই ঊর্ধ্বগতি হয়েছে যেটা জনগণের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে, যেটা পাগলা ঘোড়ার মতন লাফিয়ে চলছে। সে যার ফলশ্রুতিতে জনগণ কিন্তু আন্দোলন মুখী হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় দিন রাত কিন্তু এখানে রাস্তাঘাট প্রধান প্রধান ফটকগুলোতেই আগুন জ্বালিয়ে আন্দোলন করছে। এমন পরিস্থিতিতে আমরা লেবানন প্রবাসী বাংলাদেশিরা অনেকেই কাজে যেতে পারেনি, আবার অনেকেই যারা কাজ করছেন তারা যাচ্ছেন কিছু কিছু লোক, কিন্তু অনেকেই বেকার
রয়েছেন, যেখানে ডলার সংকট, অর্থনৈতিক সংকট কারণে আমরা প্রবাসীরা যে সংকটে রয়েছে এটা ভাষার অবকাশ রাখে না। গতকালকে আমি একজন ব্যক্তিকে রাস্তায় হাঁটতে হাঁটতে সে পেপসির টাঙ্কি টোকাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কি বাংলা? আমি বাংলাদেশি। তাহলে আপনি এটি টোকাচ্ছেন কেন? ভাই কি করব, আমার তো কাজ নেই, আর $400 বাংলাদেশ থেকে আনতে পারবো না যে আমি জমা দিয়ে বাংলাদেশে যাব, আমি নিজেই চলতে পারি না। এরকম আরেকটি ভদ্র মহিলাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে অনুরূপই কথা বলল। আমাদের পরিস্থিতিটা এখানে এমনই দাঁড়িয়েছে যেটা এখন পরিস্থিতি আরো ঘোলাটের দিকে যাচ্ছে। আমার মনে হয় আগামী দিনে আরো ঘোলাটের দিকে যাবে। তো পরিস্থিতি কোথায় দাঁড়ায় এখনো আমরা কিছু বলতে পারছি না। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রায় 5 থেকে 5,500 নাম নিবন্ধন করেছে। তার ভিতরে কিন্তু প্রায় 8টি ফ্লাইটে অনেকগুলো লোক চলে গেছে, আরো কিছু লোক যাবে। আগামী 24 তারিখের ভিতরে সম্ভবত বাকি লোকগুলো পাঠানোর জন্য দূতাবাস কর্তৃপক্ষ অতি দ্রুত পদক্ষেপ নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য ওই জায়গাটা যাদের একেবারে টাকা পয়সা নেই, যারা এখানে আরো 8 থেকে 10,000 অবৈধ কাগজপত্র নেই, তারা আটকে আছে। তাদের জন্য একটি ব্যবস্থা করার জন্য বারবার বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো সত্ত্বেও এবং মাননীয় 3 জন পার্লামেন্টের সংসদ সদস্য আমাদের এই বিষয়বস্তু উপস্থাপন করেছেন, কিন্তু এখনো একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে লেবানন প্রবাসীদের জন্য অন্তত সরকারি খরচে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সে ব্যবস্থাটুকু করে নেই। আমরা বারবারে প্রবাস দপনে এসে আমরা আমাদের কথাগুলো তুলে ধরেছি। আসলে বিশ্ব মহামারী করোনা ভাইরাস একটি সমস্যা, কিন্তু লেবাননের সমস্যাটা রাজনৈতিক ক্রাইসিস এবং অর্থনৈতিক ক্রাইসিস, যার ফলশ্রুতি কিন্তু আমরা সরকারের কাছে আহ্বান করেছিলাম। এখানে 20 থেকে 30-40 বছরও কাজ করেছেন, তারা সরকারকে দিয়েছেন। 1,60,000 শ্রমিক এখানে ছিল, তারা কিন্তু সরকারকে দিয়েছেন, আমরা সরকারকে দিয়েছি, কিন্তু আমরা তো সরকারের কোষাগার থেকে অর্থ চাচ্ছি না। আমাদের যখন আমরা প্রবাসে আসি সেদিনে এয়ারপোর্টে আমরা 3,000 টাকা জমা রেখেছি, সেই টাকাটার প্রফিটটা আজকে কতটুকু দাঁড়িয়েছে, সেই টাকাটা দিয়ে আমাদেরকে রিটার্ন করে নিবে সরকার। সেটা কোন জায়গাটা সরকার সমস্যা বিরাজ করছে। আপনারা যারা পার্লামেন্টে আছেন, আপনারা যারা বিজ্ঞ ক্ষেত্রগুলোতে দায়িত্ব পালন করছেন, আপনারা জানেন। আমি আজকে প্রবাস দপনের কাছে অনুরোধ জানাবো প্রবাস দপনের মাধ্যমে যে আমাদেরকে অতি বিলম্বে আমাদের লেবানন প্রবাসীদেরকে সরকারি অধ্যয়নে যারা একেবারে টাকা পয়সা নেই তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বিমান কর্তৃপক্ষ আজকে $400, আপনি জানেন এখানে $400 করতে গেলে আপনাকে 4 মিলিয়নের ঊর্ধ্বে লাগে। 4 মিলিয়ন সমপরিমাণ আগে বাংলাদেশের প্রায় 2 লক্ষ টাকা। এই 4 মিলিয়ন টাকা লেবাননে করতে গেলে আপনাকে 2 বছর শ্রম দিয়ে একত্রিত করা সম্ভব না। এখন আপনি যে খান, এখানে ঘর ভাড়া, আমরা ঘর ভাড়াই দিতে পারছি না, আমরা সঠিকভাবে খেতেই পারছি না। 1 কেজি মাংস যেখানে 5 টাকা 6 টাকা কিনতাম। করিম ভাই, একটু আমাদের দর্শকদের জানার জন্য আপনাদের যে লিরা পান একটু যদি বলেন, আগে আপনি যে স্যালারিটা পেতেন, হ্যাঁ, আগে কত ডলার হতো আর এখন কত ডলার হয়? আগে ধরুন আমি $500 পেতাম, $500 ছিল 7.5 লাখ লিরা। $500 এখন আপনি জি এখন যে আপনি স্যালারিটা পান কত ডলার পান? আমরা ওই বেতনটা আমাদেরকে দেয়, আমাদেরকে ওই বেতনটা দিচ্ছে। আমাদের কিন্তু বর্তমান বাজার দরের সাথে ওই বেতনে কত ডলার হয় বর্তমানে? ওই বেতনে আপনার হতে আছে আপনার $50-70 মতন আসতে আছে। আগে তো হ্যাঁ, কই $500 আর কই $70 এমন অবস্থায় দাঁড়িয়েছে। তাইলে আমরা আমাদের এই পরিস্থিতিটা এতটুকু ভয়াবহ পরিস্থিতি চলে গেছে। তাই আমরা মাননীয় সংসদ সদস্য সহ সকলের কাছে অনুরোধ জানাবো বাংলাদেশের যে আমাদের জন্য অন্তত এই ব্যবস্থাটুকু করে আমাদের প্রবাসীদেরকে, লেবানন প্রবাসীদেরকে দেশে নিয়ে যাওয়ার জন্য। আরেকটি বিষয়, বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে একটি জিনিস ঘোষণা করেছেন, যারা একেবারে অসুস্থ তারা যেন বাংলাদেশ দূতাবাসে হেল্পলাইনে যোগাযোগ করেন। বাংলাদেশ দূতাবাস এই দেশের কিছু এনজিওর সাথে যোগাযোগ করেছেন, তারা সর্বময় সহযোগিতা করব। এটা দূতাবাসকে ধন্যবাদ জানাতে হয়, কারণ এই জিনিসটা আগেও আমাদের সাবেক রাষ্ট্রদূত মাননীয় রাষ্ট্রদূত মোতালেব স্যার করতেন, যার কারণে আমরা এই হেল্প গুলো পেতাম।
ধন্যবাদ রূপক দা। ধন্যবাদ। আমি একটু করিমে একটু বিশেষ করে আমরা প্রবাস দর্পণ লেবানন, বাহরাইন, কাতার সহ বিভিন্ন দেশ নিয়ে দীর্ঘদিন যাবত আন্দোলন মানে প্রোগ্রাম করতেছি, আপনারা আন্দোলন করছেন বিভিন্ন জায়গা থেকে। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমরা লেবাননে যখন আমরা কাজ করতেছিলাম তখন কিছু সংখ্যক দালাল যারা লেবাননে আপনার প্রবাসীদের মানে প্রবাসীদের বিভিন্ন প্রতারণা করে, দালালি করে, এবং ওই দালালরা কিন্তু প্রবাস ধর্মের উপরে বিরুদ্ধে বিভিন্ন ভাবে কথা বলছে যে প্রবাস ধর্ম লেবাননের প্রবাসীদের বাম মূর্তি পূর্ণ করছে বিভিন্ন জায়গায়। আমরা একজন দালালকে আমরা চিহ্নিত করেছি, তার পাসপোর্টের নাম হচ্ছে একটা, আর সে অন্য নামে সেখানে সাংবাদিকতা হিসেবে অন্য নাম ব্যবহার করে। আমরা অলরেডি বাংলাদেশে আমাদের আমরা বিভিন্ন মন্ত্রণালয় বা যেসব জায়গায় দেওয়া উচিত তার নামটা দিয়ে দিচ্ছি, এবং সে কিভাবে তার নাম হচ্ছে একটা পাসপোর্টে, হ্যাঁ, এক ধর্মের মানুষ হয়ে সে অন্য ধর্মের নাম ব্যবহার করে সে কিভাবে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখে এবং প্রবাস দর্পণের বিরুদ্ধে কথা বলে, এই বিষয়টা আমাদের অবাক লাগে যে প্রবাস দর্পণ আমরা শুধু লেবানন না, লেবানন আমাদের কেউ শত্রু না, কেউ বন্ধু না, লেবানন আমরা প্রবাস দর্পণ আমরা কাজ করতেছি, যেখানে সমস্যা সেখানে প্রবাস দর্পণ কাজ করে। আপনারা জানেন বাহরাইন নিয়ে আমরা কাজ করতেছি, আমরা কাতার নিয়ে কাজ করছি, কাতারে অনেক প্রবাসীরা ফেরত যাচ্ছে। আমরা যেখানেই সমস্যা প্রবাস দর্পণ সেই কথাগুলা বলে। কিন্তু আমরা দেখতে পাই যে এই সব দালালরা যারা দালালি করে, যারা টিকিট এগিয়ে দেওয়ার জন্য $50, $20, 500 লিরা, 1000 লিরা নেয়, এইসব দালালরা যে একের পর এক যে কাজগুলা করছে, আমরা অনুরোধ করব এসব দালালরা যদি সাবধান না হয়, প্রবাস দর্পণ তার অবস্থান থেকে মানে যে কাজ করা দরকার সে কাজ করবে। আমরা সেই দালালের আমরা সবকিছু নিয়েছি, তথ্য সব নিয়েছি। হ্যাঁ, আমার অবাক লাগে, সে দালাল, সে তার পাসপোর্টে এক নাম, সে অন্য নামে সে কিভাবে গিয়ে দূতাবাসে গিয়ে বক্তব্য রাখে, এই জিনিসটা আমাদের জানতে হবে এবং আমরা জানবো প্রবাস দর্পণ। ধন্যবাদ করিম ভাই। আমি একটু যাবো, আমরা দেখতে পাচ্ছি কোভিড আমাদের বাংলাদেশে আবার গত 2 দিন যাবত বাড়তে শুরু করেছে, কয়েকদিন যাবত। আমাদের সাথে আছেন হেলথ এর উপরে সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লেলিন চৌধুরী। লেলিন ভাই, আমরা অনেকেই ভাবছিল, বিশেষ করে যারা আমাদের প্রবাসী অনেকেই ভাবছিল হয়তো বাংলাদেশে কোভিড এর আক্রান্ত সংক্রামক মানে অনেকটা কমে যাচ্ছে, অনেকেই আবার ইউকে থেকে অনেকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, কিন্তু আবার দেখতে পাচ্ছি আবার বাড়ছে। এই ব্যাপারটা কিভাবে দেখেন আপনি একজন চিকিৎসক হিসাবে? তো প্রথমত, বাংলাদেশে বেশ কয়েক সপ্তাহ যাবৎ কোভিড এর সংক্রমণের হার 5% নিচে ছিল, এমনকি এটি 3% নিচেও চলে এসেছিল, 200 কাছাকাছি। কিন্তু সম্প্রতি আবার এটির বৃদ্ধি ঘটছে। এই বৃদ্ধির অন্যতম কারণ যেটা আমরা মনে করছি সেটি হলো যে কমে যাওয়ার কারণে, সংক্রমণটা কমে যাওয়ার কারণে অনেকের মধ্যে আত্মতুষ্টি এবং আত্মসন্তুষ্টির ভাব চলে এসেছিল। ফলে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না পড়ার ব্যাপারে অনেকেই করছিল না এবং উদাসীন ছিল, এটি একটি ব্যাপার। এবং প্রচুর ক্ষেত্রে আমরা দেখেছি কক্সবাজার বেড়াতে গিয়ে অথবা যে কোনো ভিড়ে অথবা প্রোগ্রামে অসতর্ক লোকজনের সংখ্যা দিন দিন বাড়ছে। আজ থেকে 1 মাস আগেও অথবা 25 দিন আগেও ঢাকার রাস্তায় যত লোক মাস্ক পরতো এখন তার চেয়ে কম পরে। এসব অসতর্কতার কারণে আমরা মনে করছি করোনার সংক্রমণটা বেড়ে যাচ্ছে। এর বাইরে আরো দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। আমরা আগেই সতর্ক করেছিলাম যে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে করোনার যে অতি সংক্রমণশীল ভেরিয়েন্ট, ইউকে ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এবং ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্ট গুলো শনাক্ত করা হয়েছে। আমাদের ভয় ছিল এটি ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে কিনা। এখন নতুন করে সংক্রমণ বাড়ার কারণে আমরা মনে করছি নতুন শনাক্তকৃত যে রোগী তাদের থেকে নমুনা নিয়ে করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্স বা জিন বিন্যাসের পরীক্ষাটা করা দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে নতুন অতি সংক্রমণশীল কোনো ভেরিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করেছে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাসের কোনো নতুন মিউটেন্ট বা ভেরিয়েশন তৈরি হয়েছে কিনা, এটার জন্য আমাদের জিন বিন্যাস পরীক্ষা করা দরকার। এটি না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। একটি কথা যে করোনার সংক্রমণ কমে যাওয়ার মধ্য দিয়ে এবং টিকাদান কর্মসূচি শুরু হওয়ার মধ্য থেকে মানুষের মনে যে স্বস্তির ভাবটা তৈরি হয়েছিল, গত 2-3 দিন বিশেষ করে আজকে সংক্রমণ সংখ্যা আবার 5% বেশি চলে গিয়েছে। এটি আবার এক ধরনের বিপদ সংকেত দিচ্ছে আমাদের। আমরা শুধু বলবো যে সতর্কতা ব্যতিরিকে, স্বাস্থ্যবিধি ব্যতিরিকে
আমাদের অন্য কোনো পথ নেই। তাই আমাদেরকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে, সাথে যারা এলিজিবল বা যোগ্য তারা টিকা নেবে। আমি লেবানন এবং বিদেশি প্রসঙ্গে যেটি বলবো সেটি হচ্ছে যে আহ, আমাদের সরকার ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা চাইবো লেবানন প্রবাসী বন্ধুদের, ভাইদের, বোনদের কষ্ট দূর করার জন্য খুব দ্রুত একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হবে। কারণ মানুষের ভোগান্তিকে কখনোই দীর্ঘায়িত হতে দেয়া যায় না। যেখানে আমাদের ভাই বোনেরা বিদেশে যারা আমাদেরকে রেমিটেন্স পাঠাতো তারা কষ্ট পাচ্ছে, সেখানে আমরাও কিন্তু দেশে স্বস্তিতে থাকতে পারবো না। সব মিলে এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ লিলিন ভাই। আমি একটু যাবো আমাদের সাথে, আমাদের প্রবাস দরুন চট্টগ্রাম পূর্ব প্রধান শাহরি আছেন, সংযুক্ত হয়েছেন। শাহরিয়ার ভাই, আমরা আজকে কথা বলছিলাম, আমরা জানি বাংলাদেশে কোভিড এর আবার সংক্রমণ সংখ্যা বাড়ছে এবং আমরা আজকে বেকার সমস্যা নিয়ে কথা বলবো। আমরা জানেন গতকালকে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করেছি, নারী দিবস নিয়ে আমরা কিছু কথা বলবো। যদি একটু আপনি আজকে আপডেটটা দেন। জি, ধন্যবাদ জানাই আপনাকে। আমি দুঃখিত দেরিতে সংযুক্ত হয়েছে আপনাদের সাথে, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, পেশাগত প্রয়োজনে একটু ঝামেলা ছিলাম। ক্ষমা প্রার্থী বিলম্বিত উপস্থিতির জন্য। ধন্যবাদ সবাইকে, আজকে সম্মানিত আলোচক যারা আছেন এবং প্রত্যেক যারা দেখছেন শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে শুভেচ্ছা জানাই। লেলিন ভাই খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন বাংলাদেশের বর্তমানে কোভিডের পরিস্থিতি। আমরা সেইভাবেই দেখতে পাচ্ছি যে ক্রমশ বাড়ছে। যে একটা আশার আলো আমাদের মধ্যে জন্মেছিল যে কোভিড-19 যে দাপট, অর্থাৎ আমাদের যে ভোগান্তি, সেটি হয়তো কমতে শুরু করেছে, কিন্তু এখন আশাবাদী হওয়ার সেই সুযোগটুকু কতটা আছে এটা একটা প্রশ্নই বটে। যাই হোক, 219টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 17,775 জনে। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 912 জনের শরীরে এবং গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 13 জন এবং সুস্থ হয়েছেন 1229 জন। এই 24 ঘন্টার চিত্রের বাইরে এই পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 41,80,938 জনের। এতে কোভিড-19 মোট শনাক্ত হয়েছে 5,52,087 জনের শরীরে। এই পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা 8,489। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হওয়ার পর বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়েছেন মোট 5,05,339 জন। এটি ছিল সর্বশেষ কোভিড-19 নিয়ে বাংলাদেশের চিত্র। ধন্যবাদ আপনাকে। শাহরি ভাই, আমরা একটু জানতে চাই, বেকার সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম, বেকার সমস্যা দিন বেড়ে চলছে, এই বিষয়ে একটু বলেন প্লিজ। জি, আমরা এই প্রসঙ্গে এর আগেও একাধিকবার কথা বলেছি বিভিন্ন অনুষ্ঠানে। যথারীতি সেভাবেই আছে। বেকারত্ব তো এমনিতেই আছে, আমরা জানি বাংলাদেশে যে হারে জনসংখ্যা কিংবা শিক্ষিতের সংখ্যা যতই বাড়ছে, বেকারত্ব কিন্তু বাড়ছে। আমরা স্বাভাবিকভাবে বুঝি যে লেখাপড়া শিখে, শিক্ষা অর্জন করার পর মানুষ একটা কর্মসংস্থান খুঁজে পায়, সেটা চাকরি বাণিজ্য যাই হোক, কিন্তু বিষয়টি কিন্তু এখন ঠিক সেরকম হচ্ছে না। এখন কিন্তু বেকারের সংখ্যা বাড়ছে, শিক্ষিত বেকারের সংখ্যা বেশি বাড়ছে। এটি হচ্ছে স্বাভাবিক প্রথায় যেটা বাংলাদেশে এখন চলছে। বিশ্ব পরিস্থিতির কথা বলছি না আমি, যেহেতু আমি এদেশের নাগরিক, এই দেশের প্রেক্ষাপটে কথা বলতে চাইছি। তো হ্যাঁ, কেউ কেউ নিজেরা উদ্যোক্তা হয়েছেন। উদ্যোক্তা বলতে ছোটখাটো কুটির শিল্প কিংবা আপনার অনলাইন ব্যবসা বাণিজ্য নিয়ে আজকাল আমি যখন বাইরে থাকি তখন দেখি যে প্রচুর ছেলে মেয়েরা, আপনার বিশেষ করে আপনার তরুণীরা, তারা আপনার অনলাইনে ব্যবসা বাণিজ্য করার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। অত দুটো পয়সার দরকার। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি যে আপনার দুটো শ্রেণী, ধনিক শ্রেণী এবং দরিদ্র শ্রেণী। আমরা যতই বলি যে আমরা খুব ভালো আছি, আমরা খুব ইয়েতে আছি, নিরাপদ আছি, মূলত বিষয়টা কিন্তু সেরকম নয়। কারণ যারা দরিদ্র, নিপীড়িত, অর্থাৎ অন্নহীন, বস্ত্রহীন, এরকম সংখ্যা যে নেই, সেটি কিন্তু আপনি কিভাবে বলবেন? বলার কোনো পথ নেই। আপনি ফুটপাতে তাকালে বুঝেন রাতে কত মানুষ ঘুমায়। তো আমাকে সেই জিনিসটা তো মাথায় রাখতে হবে, এটা তো আমাদের দেশের নাগরিক। এটা ছাড়া আপনার কৃষি এর ছেলে, ছোট চাকরিজীবীদের ছেলে মেয়েরা, তারা বড় অসহায় অবস্থায় আছে পড়াশোনা নিয়ে কিংবা আপনার ইয়ে নিয়ে। এটা হচ্ছে বেকার সমস্যা, একটা স্বাভাবিক দিক যেটা বাংলাদেশে চলে এসছে। তার সাথে যুক্ত হয়েছে কোভিড-19। এই কোভিড-19 কারণে আপনারা জানেন যে আমরা বারবার একই কথা না বলি, কোভিড-19 কারণে অনেকে কর্মসংস্থান হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, ব্যবসা বাণিজ্যের দিকে আপনার অনেকেরই
সমস্যা হয়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই শিক্ষক, যারা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ যারা এখানে এসে যুক্ত হয়েছিলেন, তারা নিজেরাই বলেছেন তারা শিক্ষকতা ছেড়ে সবজি বিক্রি করছেন, তরকারি বিক্রি করছেন। তো একজন শিক্ষক, আমি বলছি না যে তরকারি বিক্রি করছেন সেটি কি করা হয়, সেটি হতেই পারে, কিন্তু একজন শিক্ষক তার শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে যখন অন্য কোনো ছোটখাটো ব্যবসায় বাণিজ্যে সম্পৃক্ত হন, সেটার কারণটা আমরা উপলব্ধি করা কি এত কঠিন? নিশ্চয়ই মোটেও কঠিন নয়, বুঝতে পারছি। তো মানুষ যখন একটা পর্যায়ে গিয়ে ধাক্কা খেয়ে আর কোনো উপায় পায় না, কোনো সহযোগিতা পায় না, তখন সেই অবস্থা থেকে পৌঁছে। এইভাবে দেশে এখন প্রচুর কোভিড-19 কারণে নতুন করে বেকারের আপনার একটা দেখা গেছে, সংখ্যা দেখা যাচ্ছে, এবং সেটি কবে নাগাদ যে তারা নিজেরা উপার্জন করতে শিখবেন বা পারবেন, বা সেই সুবিধা কতটুকু সরকার দিয়েছে কিংবা সমাজ কতটুকু সেই সহযোগিতা করতে পারছে তাদেরকে, এটি কিন্তু আমরা কিছু এই পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। তো সেই প্রেক্ষাপটে বলতে পারি এই জায়গাটা থেকে এই নাগরিকদেরকে উত্তরণ করানোটা এই সরকার, সমাজ, আমাদেরই দায়িত্ব। রাজনীতিকরা বিষয়টা ভালো করে বুঝেন, তারা কথা বলে নিয়ে বিশ্লেষণও করেন, কিন্তু কথা বলা, বিশ্লেষণ করা, আলোচনা করা এর চেয়ে বড় জরুরি হচ্ছে কি জানেন? জরুরি হচ্ছে সমস্যার সমাধানটা হওয়া। সমাধান না হয়ে যদি আলাপ আলোচনা চলতেই থাকে, কোনো লাভ নেই। তো এই হচ্ছে ভাই, একটু আপনার সাথে আমি একটু বিষয়, কারণ আমরা দীর্ঘদিন যাবত আমরা প্রবাস দর্পণ আমরা কাজ করছি, বিশেষ করে প্রবাসীদের নিয়ে কাজ করছি। একটা বিষয় আপনি জানেন যে আমরা প্রবাসীদের সমস্যাগুলো তুলে ধরি। আমরা জানি আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে প্রবাসীদের নিয়ে অনেক আন্তরিক, এবং আমরা জানি কোভিডের সময় বিভিন্ন দেশের সরকার থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। আপনি জানেন আজকে কিন্তু আমাদের অনুষ্ঠানের মাননীয় সংসদ সদস্য এবং উনি ইন্টারনেটের কারণে ঢুকতে পারছেন না, আমার সাথে এখনই কথা হলো, না হলে উনি টেলিফোনে সংযুক্ত করব। আর আমাদের যে বাহরাইন থেকে একজন ঢুকার কথা ছিল, আজকে ইন্টারনেটের কোনো, উনিও ঢুকতে পারতেছেন না। তো আমি যে বিষয়টা জানবো শাহরিয়ার ভাই, যে আমরা যখন এই কাজগুলা করছি, আমরা দেখছি যে মানে বিভিন্ন দেশে এক শ্রেণীর দালালরা আছে, যে দালালরা বাংলাদেশের বামমূর্তি ক্ষুণ্ণ করছে। আমাদের যারা আপনি জানেন মধ্যপ্রাচ্যের অসহায় মানুষ, অনেক মানুষ, স্বল্প শিক্ষিত মানুষ যারা অনেকে, তাদের সাথে প্রতারণা করে কিন্তু দালালরা কাজ করছে। ওই দালালরা কিন্তু ওদের পাসপোর্টে একটা নাম, বাইরে আর একটা নাম। ওরা আবার দূতাবাসীকে বক্তব্য রেখে যে প্রবাস দর্পণ নাকি লেবাননের প্রবাসীদের বাম মূর্তি ক্ষুণ্ণ করছে, এই ব্যাপারে কি বলবেন? জি, আমি একটু সহজ কথা বলতে চাই। আমি একটা সহজ কথা বলতে চাই কি জানেন? এগুলো কোনো বিষয়ই না। এগুলো কোনো বিষয় নয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, মনে রাখা দরকার, আপনি জানেন সেটা নিশ্চয়ই। মানুষ যখন সত্যের পথে, ন্যায়ের পথে, মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করতে যায়, তখন দুষ্ট চক্র, যারা দালাল বলি কিংবা আপনার এই কি বলে কুলাঙ্গারি বলি, ওরা কিন্তু আপনার এইটার পেছনে লেগে থাকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য। কারণ যারা অসৎ পথে অর্থ উপার্জন করতে চায়, অসৎভাবে জীবনযাপন করতে চায়, তারা সততাকে, নিষ্ঠাকে কখনো প্রশ্রয় দিতে চায় না। এটি হচ্ছে প্রথম কথা। আর আপনি যেটি বলেছেন সেটি আমি ব্যক্তিগতভাবেও সেই বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। অবহিত হওয়ার পর আমি যেটা করেছি, আপনি একটুখানি ইঙ্গিত দিয়েছেন যে কোথায় কি ঘটছে, সেই বিষয়টি না আছে সন্ধ্যার পূর্বে আমি কথা বলেছি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। বিষয়টা হচ্ছে কি জানেন, দুষ্ট চক্র কিন্তু দুষ্ট চক্রই, তাদেরকে আমি কিছু বলতে চাই না, কারণ তাদেরকে বলার মতো কোনো ধরনের আপনার আমি সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ তারা কেউ না, কিছুই না, তারা দালালে। কিন্তু দালাল বা আপনার এই যে দুষ্ট চক্র কিংবা যে অসৎ, তারা প্রশ্রয়টা পায় কার কাছে, সেটা হচ্ছে মূল কথা। প্রশ্রয় দেয় তাদেরকে কারা? প্রশ্রয় দেয় তাদেরকে, সুযোগ দেয় কারা? তাদেরকে আপনার মাথায় তুলে কারা? যদি কেউ স্বেচ্ছা প্রণোদিত হয়ে এদেরকে মাথায় তুলে, তার মানে কি অসতের সঙ্গে অসৎ সংশ্লিষ্ট হয়েছে, আমাকে সেটা বুঝতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, প্রবাস দর্পণ কেবল নয়, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই। আমরা জানি আমাদের এই অনুষ্ঠানটা সরকারের বিভিন্ন আপনার কি বলা হয় পর্যায়ের আপনার যারা তথ্য সংগ্রহ করেন, অর্থাৎ গোয়েন্দা সংস্থা বলুন, আপনার ডিজিএফআই বলুন, তারা কিন্তু আপনার লক্ষ্য করেন, তারা খেয়াল করেন যে কোথায় কিভাবে কি হচ্ছে বা কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিনা। বিশেষ করে গণমাধ্যমের ক্ষেত্রে এই ধরনের একটা বিষয় সরকার স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তার কারণে, সরকারের নিরাপত্তার কারণে করেই থাকেন। তারা দেখছেন, জানছেন, শুনছেন। আমার সোজা কথা, আমরা যে সংবাদগুলো উপস্থাপন করি, যে বিবৃতিগুলো আমরা দিই, কিংবা যে বিষয়গুলো আমরা সংবাদপত্রে ছাপাই, কিংবা প্রবাস দর্পণের মতো এই ধরনের আলোচনা অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন গুণীজনদের সামনে আমরা যে কথাগুলো তুলে ধরি, সেগুলো কিন্তু আমাদের কথা নয়, কিংবা আমাদের নিজেদের তৈরি কোনো মন্তব্য নয়। সহজ কথা, একদম মোদ্দা কথায় যিনি যা বলেছেন আমরা সেটাকে এখানে
সম্প্রচার করে থাকি, উপস্থাপন করে থাকি। যেই খবর যিনি জানাচ্ছেন, যিনি সকণ্ঠে বলছেন, যিনি লিখিত জানিয়েছেন, যিনি আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন, তাদের সংবাদগুলি আমরা উপস্থাপন করি। সহজ কথায় যদি হচ্ছে এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, অর্থাৎ তথ্যটা যদি ভুল হয় বা মিথ্যে হয় কিংবা যদি তথ্যটা সঠিক না হয়, তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যার বিরুদ্ধে তথ্যটা দেওয়া হয়েছে, যিনি এই তথ্যের জন্য ক্ষতির মুখোমুখি হয়েছেন, তিনি এর প্রতিবাদ করবেন, তিনি উপস্থিত হবেন, তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন এবং আমরা সেটিকে সম্প্রচার করব, সেটিকেও আমরা উল্লেখ করব যে আমরা এই তথ্যটা এইভাবে দিয়েছিলাম, কিন্তু ওই পক্ষ এই তথ্যগুলো সত্য নয় এবং সঠিক নয় বলে তাদের তথ্যটা হচ্ছে এইটা। তারপর সেটা যাচাই বাছাইয়ের কাজ কাদের, যারা নীতি নির্ধারক, যারা এই বিষয় নিয়ে কাজ করেন কিংবা সরকার, তাদের দরকার। এখন কথা হচ্ছে কার আপনার ইয়ে করছি আমরা, এই ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি। আপনার ওই কি বলা হয়, ওই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে, স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করে, সরকারি দলে নাম লিখে লম্পট হবে, গুন্ডামি করবে, চাঁদাবাজি করবে, সে বলবে যে আমি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি। এটা কি কথা হয়? এটা হয় কথা? এটা নিশ্চয়ই হয় না। এরাই এই কথাটা বলে যারা সরকারের প্রশ্রয়ে থেকে বা সরকারি দলের লেবাস লাগিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক নামধারী কতিপয় ভণ্ড, কতিপয় আপনার ইয়ারা আছে, আপনার দুষ্টচক্র আছে, যারা নিজেদেরকে রক্ষা করার জন্য, অপরের কাছে ভালো হওয়ার জন্য তারা বলে থাকে যে এটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে কিংবা কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। স্পষ্টভাবে বলতে চাই, আমরা কারো প্রতিপক্ষ নই এবং কেউ আমাদের প্রতিপক্ষ নয়। অতএব আমরা নিরপেক্ষ সংবাদটা বিশ্লেষণ করি। যদি কারো কোনো অভিযোগ থাকে নিশ্চয়ই আমাদের কাছে তারা প্রতিবাদ লিপি পাঠাতে পারেন, আমরা সেটা সম্প্রচার করব। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি একটু যাবো, আমাদের সাথে আছেন সাবেক ছাত্র নেতা, সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নেওয়াজ আলিমা আল্লিয়াপা। আল্লিয়াপা, আমরা জানি গতকালকে আমাদের সারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা প্রবাস দর্পণ অনুষ্ঠান করেছি এবং সারা বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। আমরা একটু জানতে চাই, বিশেষ করে আপনি ছাত্র আন্দোলন থেকে লড়াই সংগ্রাম করে আজকে এই অবস্থায় এসেছেন, এই যে বাংলাদেশে যে নারী নির্যাতনটা একটা বেড়েই চলছে, আমরা দেখি কালকে একজন আমাদের অনুষ্ঠানে আলোচনা করছিলেন যে 1965 সালে ডাকসুর বিপি মাহবুজা খানম হয়েছিলেন, গতকালকে উনি আমাদের অনুষ্ঠানে ছিলেন, হ্যাঁ, তখনকার সময়। কিন্তু এরপর থেকে মানে প্রতিনিয়ত কিন্তু তখনকার সময় নারী নির্যাতন এইভাবে ছিল না, এখন যেভাবে বাড়ছে, এই ব্যাপারে কি বলবেন? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে যুক্ত করেছেন। আজকে আমি শুরুতেই আন্তর্জাতিক নারী দিবস, যদিও কালকে ছিল, সেই নারী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশ্বের সকল প্রান্তে যারা যে যেখানে এই প্রোগ্রাম শুনছেন দেখছেন, এবং এই অগ্নিঝরা মার্চেও আমি সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। সেই অনেক আগে আর কি 1857 সালে একটা সুতার কলকারখানার নারীরা কিন্তু তাদের যে কর্মমজুরি বৈষম্য, তারপরে যেটা বেতন বৈষম্য, তারপরে কি বলে তাদের কর্মঘণ্টার বৈষম্য, তারপরে তাদের কর্ম পরিবেশের বৈষম্য, এইসবের প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমে তারা লাঠি, তাদের প্রতি লাঠি পেটা করা হয়েছিল এবং তারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সেই দিন থেকে সকল নারীরা বিশ্বের এই দিবসটাকে মাথায় রেখেছিলেন। এরপর অনেক পরে এসে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন মিছিল করেছিলেন নিউ ইয়র্কের রাস্তায় নেমে। তো এই সব কিছু মিলায়ে এরপরে ডেনমার্কের কোপেনহেগেনে ক্লারা জেটকিনের সাহায্যে মেয়েরা মিটিং করে। এভাবে হতে হতে আজকে সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে একদম শেষে এসে 1975 সালের 8ই মার্চ জাতিসংঘ এটাকে নারী দিবস হিসেবে ঘোষণা করলো। সেই সূত্রে আমরাও এটাকে নারী দিবস হিসেবে পালন করে আসছি এখনো পর্যন্ত। তো যেটা বলার কথা যে 164 বছর আগে রাস্তায় নেমেছিল নারীরা তাদের বিরুদ্ধে বৈষম্যের নানা বৈষম্যের প্রতিবাদে। আর নারী শ্রমিকের অধিকার আদায়ের যে সংগ্রাম, এটা অনেক লম্বা সংগ্রাম, সেই ব্যাপারে তার কথা বলা আজকের প্রোগ্রামে সম্ভব নয়। তারপরেও আমি শুধু এটাই বলবো যে 164 বছর আগে যেই জায়গায় নারীরা ছিল, ও কিছু উন্নতি হয় নাই সেটা তো না, অনেক বছর গড়িয়েছে, কিন্তু নারীরা কিছু কিছু ক্ষেত্রে এখনো সেখানে আছে, সেই জায়গাটাতেই পড়ে আছে আজও। এই যে করোনার ব্যাপারে এতক্ষণ ধরে আমার অত্যন্ত প্রিয় ডাক্তার লেলিন চৌধুরী আলাপ করলেন, শাহরিয়ার ভাইও বললেন, এই করোনার সময় ধরেন যে গার্মেন্টসে যে মেয়েগুলো কাজ করতো,
তাদের কিন্তু কাজ এখন শতকরা আগে 65%-এরও উপরে ছিল, বলা হয় যে 75%-ই নারী কর্মীরাই কাজ করতো। এখন কিন্তু মাত্র মানে 55% নারীরা এখন গার্মেন্টসে কাজ করছে। তো এই সব দিক থেকে নারীরা নানাভাবে পিছিয়ে আছে, এখন কষ্টে আছে কিছুটা। এই গার্মেন্টস শিল্প আমাদেরকে নারীরাই বাঁচিয়ে রেখেছিল। আজকে যে প্রবাসের একটা আব্দুল করিম ভাই আছেন, এই করিম ভাই জানেন যে যেই নারীগুলা মানে নারীর পথ চলা সহজ না, নারীর পথ চলা একটা পুরুষের তুলনায় মানে কয়েক গুণ বেশি পরিশ্রম তাকে দিতে হয়, মনস্তাত্ত্বিকভাবে বলেন আর দৈহিক কর্ম তো তার আছে, কাজ করে খেতেই হয়। তো নানাভাবে তারা কিন্তু এই যে ধরেন এই যে 400 টাকা দিয়ে ওরা আসবে দেশে, সেখানেও কিন্তু অনেক সমস্যা। এই যে হাজার হাজার নারী বেকার হয়ে গেল, আমি ছেলেদের কথা না, আপনি যেহেতু মানে নারী দিবস দিয়ে শুরু করলেন এই জন্য আমি বলছি, আজকে খুব খারাপ অবস্থায় আছে। আজকে আমরা এই ঢাকা শহরে আপনারা জানেন যে বাসা বাড়িতে প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছুটা কাজের লোক রাখা হয়, মানে অনেক খারাপ অবস্থা তাদের। তারা বস্তিতে কোনো রকম পরিবারকে চালায়, দেখা যায় যে কারো হাজবেন্ড পঙ্গু হয়ে আছে, মানে খুবই খারাপ অবস্থা। কিংবা অ্যাডিক্টেড হাজবেন্ডকেও মেয়েটা কিন্তু আয় করে চালায় তার উপার্জনের টাকা দিয়ে। তার দুটো ছেলে থাকলে, বাচ্চা থাকলে, তাদেরকে ছেলে মেয়ে থাকলে তাদেরকে স্কুলের খরচও ওই মাটা দেয়। তো এখন কিন্তু মানে খুবই খারাপ অবস্থায় আছে বাংলাদেশের নারীরা। গুটি কয়েক পোস্ট বা পদ এটাই মিন করে না যে আমরা আসলে সার্বিকভাবে বাংলাদেশের নারীরা অনেক ভালো আছি। একটা দেশের নারীরা কতটা স্বাধীন, যেই দেশের নারীরা যতটা স্বাধীন মুক্ত চিন্তা, সেই দেশটা তত উন্নত। একটা পরিমাপ করা হয় যে এই দেশের মেয়েরা এত স্বাধীন, এত চিন্তাধারায়, মুক্ত চিন্তাধারায় চলে, অতএব দেশটা অনেক উন্নত। কারণ পরিবার থেকে প্রাথমিক যে শিক্ষা সেটা তো মায়ের হাত ধরেই আসে। একটা পরিবার, একটা ভালো সমাজ গঠন হয় পরিবার থেকে আস্তে আস্তে, আর সমাজ থেকে আস্তে আস্তে একটা দেশের ইয়ে হয়, মানে দেশ গঠন হয়। তো এখানে অনেক ভূমিকা, নারীর অনেক ভূমিকা আছে সেইখানে। নারীরা, বাংলাদেশের নারীরা খুব খুব ভালো জায়গায় আছে, আমি সেটা বলবো না। একবার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার থেকে শুরু করে হাইলি অফিসিয়াল যে মেয়েগুলা, ওখানেও মানে চাকরি জীবনেও তাকে বৈষম্যের শিকার হতে হয় নানাবিধ। সেটা 164 বছর পরেও সেই লড়াইটা আমরা এখনো কিন্তু করে যাচ্ছি, যেটা অনেক বছর আগে হয়েছিল। আমার সংবিধান আমাকে কিন্তু 27 ধারায়, অনুচ্ছেদ 27-এ, তারপরে 28-এ 29-এ ব্যাপক আমাদের নারীদেরকে ব্যাপক সুযোগ সুবিধা দিয়েছে। 27 অনুচ্ছেদে একদম স্পষ্ট করে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং সম সুযোগ লাভের অধিকারী। তো এটার মানে কি, মানে নারী পুরুষ সকল নাগরিক, নারী পুরুষ, এখানে আপনি তৃতীয় লিঙ্গের মানুষও আছে, এরা সকলে সমান অধিকার ভোগ করবে আইনের দৃষ্টিতে। কিন্তু আর তা কি হচ্ছে না। আজকে নারীরা রাজনৈতিক কারণে অনেক অ্যাবিউজ হচ্ছে। আজকে সরকারি দলে যারা আছেন তারা, তাদের গুন্ডা বাহিনী থাকে, তাদেরকে যে ভোট ছাড়া যে পাশ করবার, যে আমি আসলে আজকে এখানে রাজনীতিবিদ কেউ নাই, তো আমি রাজনৈতিক কথাটা একটু কম বলতে চাইবো আর কি। যাই হোক, তারপরেও যেটা না বললেই না, যেটা তো সমাজেরই দর্পণ। আপনারা দেখছেন সাংবাদিকরা, আপনাদের এই চ্যানেলগুলো তো সমাজেরই দর্পণ, কিছুটা না বললে না। যেমন আজকে ধরেন রাজনীতি বক্তব্য যদি দেন আপনি, তাহলে কিন্তু না উত্তর না না দেওয়ার কাউকে পাবো না আজকে। আমরা হয়তো আমাদের এমপি মহোদয়কে আমি তো যুক্ত সত্য, করব। আমি ঠিক আছে, আমি তো সত্যটাকে আর বাদ দিয়ে তো সমাজ না, মানে জাস্ট একটু বলছি আর কি, যে যখন দেখবেন যে বিরোধী দলে যারা নারী থাকে বা সরকারি দলের নারী থাকে, বিভিন্নভাবে নারীদেরকেই কিন্তু অ্যাটাক করা হয়। কারণ যখন ভোটের ব্যাপার আসে তখন নারীদেরকে একটা গোত্রের নারীকে যদি অ্যাটাক করা হয়, তাহলে মনে করা হয় যে বাকি নারীরা ভোট দিতে আসবে না বা ভয় পাবে। এরকম কিছু সিস্টেম দাঁড়িয়ে গেছে। বা সরকারকে তুষ্ট রাখবার জন্য যারা ভোটের সিস্টেমটা পাল্টে দিয়ে, যে ইয়াং জেনারেশন, কিশোর গ্যাং, এরা সবই দেখবেন যে নারীকে ব্যবহার করছে আর ব্যবহৃত হচ্ছে নারী। মানে এত বড় একটা সত্যকে আসলে অ্যাভয়েড করা যায় না, তো ওই জন্য বলতে বাধ্য হচ্ছি এরকম আর কি। তারপর ধরেন 28 অনুচ্ছেদে আছে, সংবিধানের 28 অনুচ্ছেদে আছে, রাষ্ট্র এবং জনজীবনে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার ভোগ করবে।
তার মানে আপনি বুঝে দেখেন যে পুরুষের সমান, তার মানে কি পুরুষ নারীর থেকে অনেক আগিয়ে মানে এগিয়ে ছিল সুযোগ সুবিধা পাবার ক্ষেত্রে। তাই বিশেষ একটি অনুচ্ছেদ ২৮ অনুচ্ছেদে বলতে বাধ্য হয়েছে সংবিধান যে রাষ্ট্রের সকল নারীরা পুরুষের সমান সুযোগ ভোগ করবে। এই যে এই জিনিসগুলা মানে অনেক কিছুতেই আমরা নারীরা অনেক পিছিয়ে আছি। হাজার বছরের পশ্চাদমান নারী, হাজার বছর ধরে মননে আমরা নানাভাবে নির্যাতিত হয়ে আছে, এটাই আর কি। তো কালকের দিনটা আসলেই আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। অনেকেই বলে থাকেন যে নারী দিবস, এটা আবার কেমন একটা দিবস, কিন্তু এরকম ঘটনা তো ঘটেছিল। যেই দিন নারীরা বিদ্রোহ করেছিল, রাস্তায় বেরিয়েছিল, এটাও যেমন ইতিহাস, ইতিহাসকে তো আর বাদ দেওয়া যায় না। তো নারীদের জন্যই তো বিশেষভাবে এটা হয়েছিল, প্রতিবাদী নারী রাস্তায় নেমেছিল, এটাই আর কি। তারপরে ২৮ সংসদের মানে সংবিধানের ২৯ অনুচ্ছেদে রয়েছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমতা থাকবে। তার মানে কি, মানে সরকারি চাকরি বলেন, সবকিছু বলেন, প্রজাতন্ত্রের কর্ম নিয়োগেও কিন্তু সমান অধিকার নারী পাবে, এটা কিন্তু বলা আছে। আলিয়াপা আপনার কাছে, আলিয়াপা আমি আপনার কাছে আসবো। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মাননীয় সংসদ সদস্য, এবং আজকে অনুষ্ঠানে উনি আসলে জুমের কারণে ঢুকতে পারতেছেন না, মনোরঞ্জনশীল গোপাল দা আছেন। গোপাল দা, একটু যেন টেলিফোনে বলেন প্লিজ, যে আমরা আজকে আমরা বেকার সমস্যা নিয়ে কথা বলছি। নারী, গতকালকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে, নারীদের বিভিন্ন সমস্যা রয়েছে। এইসব ব্যাপারে একজন আইন প্রণেতা হিসেবে কি বলবেন? এইসব সমস্যা সমাধানে কি করা উচিত বলে মনে করেন? আমি কি একটু ওনাকে প্রশ্ন করতে পারি রূপক দা? আপনি কি একটু করবেন? আরপিও তে 33% নারীর সংযুক্তির কথা আছে। আলিয়াপা আসতেছি, কি দা বলেন। জি, নারী রক্ষায় সরকার, বিশেষ করে শেখ হাসিনার সরকার সকল পদক্ষেপই কিন্তু গ্রহণ করেছে। তারপরও সার্বিকভাবে এটা বাংলাদেশে না, সমগ্র পৃথিবীতে একটা নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এর বিরুদ্ধে কিন্তু একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। আজকে আপনার বাংলাদেশে বিশেষ করে সর্বশেষ যে আইনটি প্রণীত হয়েছে, এই আইনটি করেও দেখা গেছে যে বিভিন্ন জায়গায় নারীরা নির্যাতিত হচ্ছে। এটা সামাজিক আন্দোলনটি দরকার। আরেকটি বিষয় দরকার যে এই মামলাগুলি, বিশেষ করে নারী নির্যাতনের যে মামলাগুলি, এগুলি একটা বিশেষ ট্রাইব্যুনাল করে অল্প সময়ের মধ্যে বিচারটাকে নিশ্চিত করতে হবে। কারণটা হচ্ছে যে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে দেখা যায় যে যথাযথভাবে সাক্ষী পাওয়া যায় না, এই রিপোর্ট থাকে না, ওই রিপোর্ট থাকে না, আইও চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়। এই কারণে একটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আপনার বিচারগুলি শেষ করলে আমার মনে হয় যে অনেকাংশে আমরা একটা সুফল পাবো। ধন্যবাদ দাদা। আলিয়াপা একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, আলিয়াপা যদি একটু আনমিট করে বলেন আপনার প্রশ্নটা প্লিজ। আলিয়াপা একটু আনমিট করে বলেন প্লিজ প্রশ্নটা। দাদা, আপনাকে দেখতে পারলে ভালো হতো, কিন্তু আপনি আসলে দুঃখজনক বিষয় যে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন নাই, তবুও যে মোবাইলে হয়েছেন সেজন্য শুক্রিয়া আর কি। তো আমি বলতে চাচ্ছি যে 2020-এর মধ্যে আরপিও 2009-90-এর বিধারায় ছিল যে রাজনৈতিক দলের সকল ক্ষেত্রে নারীকে 33% মানে রাখতে হবে আর কি, নারীর সংযুক্তি থাকতে হবে 33%, তার পার্টির সকল পর্যায়ে। একবার দলের তৃণমূল যে কমিটি আছে ওখান থেকে একেবারে মানে স্ট্যান্ডিং কমিটি পর্যন্ত। এইটা শুনছেন আপনি? আপনি প্রশ্নটা শুনছেন? দাদা প্রশ্নটা শুনেন নাই না? প্রশ্ন আলিয়াপা যে প্রশ্নটা করেছেন যে আমি শেষ করিনি, এটা 2020 ডিসেম্বরে শেষ হয়েছে। দাদা শুনেন নাই, প্লিজ আমার প্রশ্নটা করেন। আচ্ছা দাদা কেমনে শুনবে কি জানি। আচ্ছা দাদা, আমি যেটা বলতে চাচ্ছি যে না, আপনারা যেহেতু সরকারি দলে আছেন, তো নারীদের জন্য তো বিশেষ কিছু করবার কথা আপনি বলেছেন, যেমন আইনের কথাগুলো বলেছেন যে নারীরা অ্যাবিউজ হচ্ছে, তাদের জন্য একটা মানে খুব স্বল্পকালীন টাইম একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে, আমি অ্যাজ এ অ্যাডভোকেট আমিও সেটা ফিল করি, আপনার সাথে এখানে আমি একেবারে একমত যে
এটা করা উচিত। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু ও নারী মন্ত্রণালয় করেছিলেন, আপনি নিশ্চয়ই ভালো করে জানবেন, আমার থেকেও ভালো জানবেন, কারণ আপনি আরো অনেক আগের থেকে প্রাজ্ঞ রাজনীতিবিদ, আপনি রাজনীতি করে এ পর্যন্ত এসেছেন। তো আমার প্রশ্ন হলো যে এই গতকাল ছিল 8ই মার্চ নারী দিবস, তো এইখানে আমাদের একটা র্যালি ছিল আমাদের পল্টন অফিসে, এটা কিন্তু কোনো মিছিল ছিল না, র্যালি ছিল। সেখানে কিন্তু আপনি দেখেছেন যে পুলিশ ব্যাপক হারে বাধা দিয়েছে এবং মহিলা পুলিশ একেবারে আমাদেরকে মানে 10টা পাও আগাতে দেয় না। এই যে রাজনৈতিকভাবে এই যে আমরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, তো এই জায়গায় আপনাদের মতো ভালো মানুষ যারা আছেন সাংসদ, তাদের তো কোথায় কিছু করার আছে। আরেকটা কথা আপনি এখানে থাকলে, স্ক্রিনে থাকলে বলতে সুবিধে ছিল, সেটা হলো যে আরপিও লয়ের 2009-এর বি ধারাতে আছে যে 2020 সাল নাগাদ ছিল, যে 2020 সাল নাগাদ সকল পর্যায়ে, দলের সকল পর্যায়ে নারীকে 33% অন্তর্ভুক্তিতে রাখতে হবে আর কি, মানে দলের শতকরা 33% আসন পদগুলি নারীর জন্য থাকতে হবে, এরকম একটা ইয়ে ছিল আরপিওতে। তো সেটা তো এই ডিসেম্বরে শেষ হলো। আমরা সকল নারীরা মিলে এটার জন্য আমরা দলগতভাবেও আমরা স্মারকলিপি দিয়েছি নির্বাচন কমিশনে যে এটাকে আরো টাইম বৃদ্ধি করা হোক, কারণ আপনার দলের লোকেরা অনেক সময়, মানে আমরা যখন একসাথে নারী নেত্রীরা বসি তখন দেখা যায় যে ওরা সবসময় ব্যস্ত থাকে বলতে যে আমরা এত % এটা ফিল আপ করতে পেরেছি, কিন্তু বিষয়টা আইন কিন্তু তা বলে না, কারণ 33% নারীর সংযুক্তি মানে 33%ই হতে হবে। সেখানে আপনি 28% করে আর সবাই ধরেন পিছিয়ে আছে, কেউ 18, কেউ 16, কেউ 15, এটাই কিন্তু মানে এটাই জাজমেন্টের বিষয় না যে তাহলেই আপনারা অনেক করেছেন। 33 তো আইন বলে 33 তো 33%ই করতে হবে। এই জায়গাতে সকল রাজনৈতিক নিবন্ধনকৃত দল ফেলিওর হয়েছে, সরকারি দল ছাড়াও। এটি অতি সম্প্রতি মানে এই আইনটি অতি সম্প্রতি সংসদে উত্থাপিত হবে, তো সেইখানে কি আপনারা ভূমিকা রাখবেন না যে এই আইনটি থাকুক? নির্বাচন কমিশন, আমি বলিনি, নির্বাচন কমিশন চাইছে যে টাইম বার দেওয়া ছিল 10 বছর, আমরা যেমন বলেছি যে হ্যাঁ 10 বছরের জন্য আবার ওটা করা হোক, তো সেখানে শুধু 33% কেন, এখানে তো 40%ও হতে পারে। আমরা এভাবে স্মারকলিপিটা জমা দিয়েছি, কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো যে কেন নয়, তারা কেন বলছে যে অতি দ্রুত সময়? এখানে যদি টাইম লিমিটটা না থাকে তাহলে কিন্তু এই আইনটা থাকা আর না থাকা সমান কথা। তো আমি চাইবো দাদা আপনি এটা অত্যন্ত আগ্রহের সাথে আন্তরিকতার সাথে এই ব্যাপারটা সংসদে তুলে ধরতে হবে। জি দাদা একটু বলেন, আমরা অবশ্যই শুনছেন আলী আপার প্রশ্নটা, যে একটু বলেন। যেহেতু আপনারা নিজেকে নারী বান্ধব বলে নেতা বলে দাবি করে থাকেন। জি, নারীর সম অধিকার নিশ্চিতের জন্য আমাদের সকলকেই কিন্তু আমি বলেছি একটা সামাজিক আন্দোলন হবে। এটা কেবলমাত্র আওয়ামী লীগের দ্বারা সম্ভব, কেবলমাত্র বিএনপির দ্বারা সম্ভব তা না, সকলকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে, প্রত্যেকের আন্তরিকতাই থাকতে হবে। আরেকটি বিষয়ে উনি বলেছেন, আমি অবশ্য কালকে বাইরে ছিলাম, বাইরে থাকবার কারণে আজকের যে তথ্যচিত্রগুলো অনেকেই এটা বিভিন্ন ভাবে বলছেন যে নারীদের খাল হিসাবে সামনে রেখে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, রোড অবরোধের চেষ্টা করা হয়েছে, যানবাহনের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। সামনের দিকে কালকে নারী দিবস শুধু নারীরাই ছিল, কোন পুরুষকে ঢাল হিসেবে রাখা হয় নাই, সরকারি দল পুলিশকে ঢাল হিসেবে রেখেছে। আলেপা উনি শুনতে পাচ্ছেন না আপনার কথাগুলো? সর্বক্ষেত্রে নারীর প্রতি যেন সহিংসতা না হয়, এই বিষয়টি আমি আবারও বলছি যে সকল ক্ষেত্রে আমাদের একটা প্রগতিশীল মানসিকতা, একটা এই ক্ষেত্রে আমাদের একটা সক্রিয় ভূমিকা প্রত্যেক দলের পক্ষ থেকে হওয়া দরকার। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি ইন্টারনেটের কারণে আপনি সংযুক্ত হতে পারেন নাই, আমরা দুঃখিত। আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাকে পাবো। ভালো থাকবেন দাদা, ধন্যবাদ আপনাকে।
আমি একটু যাব, আমাদের সাথে না আছেন দাদা শেষ পর্যন্ত তো আবারও মানে বারবার চেষ্টা করতে পারেন তো ঢোকার জন্য। না, উনি চেষ্টা করতেছেন এখানে। উনি আচ্ছা আচ্ছা ঢাকাতে আছেন, ওনার যে এপিএস উনি ঢাকাতে। দিনাজপুরে, যার ফলে উনি যিনি আছেন সাথে উনি পারতেছেন না সংযোগ করতে, এই কারণে টেলিফোনে সংযুক্ত করলাম আমরা। আমি একটু যাব, আমাদের শাহরিয়ার ভাই আছেন আমাদের সাথে। শাহরিয়ার ভাই, আমরা আজকে যে কথাগুলো আমাদের অতিথিরা বললেন, আপনি লেলিন ভাই বক্তব্য শুনেন না? লেলিন ভাই বলছিলেন এই যে কোভিড এর মানে বাংলাদেশে বাড়ছে এই বিষয়ে বলছিলেন। আপনি যদি একটু একটু বলেন, আমাদের দর্শকরা অনেক প্রশ্ন রেখেছেন, এবং আপনার মতামত প্লিজ। জি না, আমি ধন্যবাদ আপনাকে। আমি লেনিন ভাইয়ের বক্তব্যটা পুরোটাই শুনতে পেয়েছি। এর পূর্ববর্তী সম্ভবত করিম ভাই লেবানন থেকে কথা বলেছেন, সেটি আমি অবশ্য শুনতে পাইনি। যথার্থ কথাগুলো সবাই বলেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা হয়েছে। আমি যেটুকু জানলাম, ডক্টর লেনিন চৌধুরী, যিনি চেয়ারম্যান হায়ার কর্পোরেট হসপিটালে, তার বক্তব্যটা পুরোটা শুনেছি এবং কোভিড-19 সম্পর্কে তিনি একটা বিশ্লেষণ দিয়েছেন। আমি এটা অন্ততপক্ষে এটা বিশ্বাস করতে চাই যে তিনি একজন চিকিৎসক। আর আমি শুরুকাল থেকে দেখেছি উনি কোভিড-19 নিয়ে প্রচুর গবেষণা করছেন, মানুষের সঙ্গে আপনার ওনার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করছেন। তো সেই জায়গায় আমরা একটা খুব একটা মজবুত ভিত থেকে আমরা সংবাদগুলো জানতে পেরেছি। এই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। কারণ বুঝতে পারছেন যে এই কোভিড-19 বিভিন্ন দেশে যখন তৃতীয়বার হানা দিয়েছে, তখনও কিন্তু বিরাট আপনার একটা মানুষের একটা বড় ধরনের উৎকণ্ঠার কারণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় আমাদের সতর্ক হতে হবে। আর আমাদের প্রিয় আলোচক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আলী, প্রাজ্ঞ রাজনীতিক, তিনি মাননীয় সাবেক সংসদ সদস্য, ছিলেন সংসদ সদস্য। তিনি চমৎকারভাবে নারীর যে বিষয়গুলো তুলে এনেছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা বারবার কথা বলছি। তার কথাগুলো অর্থাৎ আমরা যে কথাগুলো উপস্থাপন করতে চেষ্টা করি বা করা হয়ে ওঠেনি, তিনি সে কথাগুলি বলেছেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরও নারীর বিষয়ে সারা বছর কথা বলি, প্রতিটা আপনার নারী দিবসে কথা বলা হয়, সেগুলো তো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আপনার রাজনীতিক যারা আছেন আমাদের, তিনি সর্বশেষ একটা প্রশ্ন রেখেছেন যে ওই 33% নারীর বিষয় নিয়ে একটা কথা তিনি বলেছেন। তো এই বিষয়টা আমার কাছে খুব লজ্জার মনে হয় যে আমাদেরকে কথা বলতে হয়, আলোচনা করতে হয় যে নারীর অধিকার দিতে হবে, নারীর 33% পূরণ করতে হবে। কিন্তু মানুষ তো তার নিজস্ব জায়গায় থেকে বিবেক বুদ্ধি বিবেচনা দিয়েই বুঝতে পারে যে নারী বা পুরুষের বিষয়টা নয়। সেখানে যখনই নারী যোগ্যতার কোনো স্থানে থাকে, তাকে সেই যোগ্য জায়গাটি দিতে হবে। সেখানে আমাকে আলোচনা করার প্রয়োজনটা কি পড়ে, বা আপনার দাবি করার প্রয়োজনটা কি পড়ে। তো যেহেতু আমরা এমন একটা সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় বাস করি, বিশ্বের বিভিন্ন জায়গায় একই অবস্থা আছে, সেক্ষেত্রে আমাদেরকে ওই আবেদন নিবেদন করা ছাড়া উপায় থাকে না। তো আজকে আলোচনা যারা শুনেছেন, দেখেছেন, বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে যারা যুক্ত থাকেন, তারা অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি, অত্যন্ত গুণীজন। নিশ্চয়ই এই আলোচনাগুলোর মাধ্যমে একটা সময় হয়তো আমরা একটা সমাধানে পৌঁছতে পারবো বিশ্বাস করি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি তো যাবো, আমাদের সাথে আছেন লেবানন সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল করিম। হ্যাঁ, করিম ভাই যদি একটু বলেন, একটু আনমিউট করতে হবে আপনাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে বিদ্যুৎ নেই। আমরা জানি লেবাননে এই অবস্থা প্রায় দেখা যায়, যে বিদ্যুৎ নাই, পানি নেই, নানান সমস্যার মধ্যে আছেন। আপনি যদি একটু বলেন, আমরা আসলে বিভিন্ন সময় প্রোগ্রাম করে থাকি, এবং আজকে একজন নওয়াজ আলী আল্লিয়াপা আছেন, যিনি আপনাদের নিয়ে, প্রবাসীদের নিয়ে কাজ করছেন, এবং বিএনপির সাংসদ যিনি আছেন, সাংসদের কথা বলেছেন। আমরা আশা করবো কিছুদিনের মধ্যে আপনাদের লেবানন বা মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে আমরা প্রোগ্রাম করবো। হ্যাঁ, করিম ভাই, একটু বলেন যে আপনাদের যে সমস্যাগুলা দীর্ঘদিন ধরে বলে আসতেছেন, এই সমস্যা দিন দিন কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। এবং আমরা যেটা অনেকেই মনে করছেন যে লেবাননের একটা বড় ধরনের লেবাননে একটা ঘটনা ঘটে যাবে, যেটা হচ্ছে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, মানুষ অনাহারে মারা যেতে পারে। তো এই ব্যাপারে আপনারা যারা আছেন, আপনারা কেন এখনো যারা বৈধ আছেন তাদেরকে তো আসতে সমস্যা হচ্ছে না, কেন আপনারা এই লেবানন ছেড়ে আসতেছেন না? এ ব্যাপারে কি বলবেন? জি, করিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাং হয়ে গেছে। কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি করিম ভাই ইন্টারনেটের সমস্যা হচ্ছে সম্ভবত। হ্যাঁ, আমি আসলে লেবাননের রূপক দা, আমি কি এই ফাঁকে শাহরিয়ার ভাইয়ের কথার এক লাইন একটা উত্তর দিব, না পরে একবার বলবো? জি বলবো। হ্যাঁ, বলেন। না না, আলিয়া ভাই 1 মিনিট। আমাদের করিম ভাই এখন, করিম ভাই কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন আপনি? জি 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 একটু জি বলেন, জি একটু বলেন। লেবাননের যে সর্বশেষ পরিস্থিতি, আসলে আমরা তো এখানে যারা বাংলাদেশিরা এখনো আছি, প্রায় এখানে অনেকে কিন্তু এখনো 8 থেকে 10,000 লোক আছে যারা অর্থের অভাবে দেশে যেতে পারে না। তাদেরকে আমাদের এই একটি দাবি যে তাদেরকে দেশে যাওয়ার জন্য সরকারি খরচে একটি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধটুকু থাকবে। কারণ এখানে মানবতা জীবন যাপন করছি, অনেকের একেবারে কাগজপত্র নেই,
কোনো ডকুমেন্টস নেই, তারা কন্ট্রাক্ট থেকে বিভিন্ন নির্যাতনের কারণে ভেগে এসে বাইরে কাজ করছে। তারা দীর্ঘদিনও দেশে যাওয়ার জন্য বিভিন্ন ধর্ণা ধরছে, কিন্তু তারা যেতে পারছে না। তাদেরকে বাংলাদেশ চেয়ারম্যান সার্টিফিকেট বা তাদের জন্ম নিবন্ধনের কাগজটা এনে তারা যাতে বাংলাদেশি খরচে দেশে দিতে পারে, সরকারি ব্যবস্থা করার জন্য অনুরোধ থাকবে। পাশাপাশি আমরা যারা লেবাননে আছি তারা কিন্তু দীর্ঘ 17 মাস বাংলাদেশে একটি টাকাও দিতে পারি না। দেখুন, আমরা আমাদের পরিবার প্রতি মাসে দিলে চলছে, আর এখন আমরা দিতে পারি না, চলতে খুব ক্রাইসিস হচ্ছে। আপনি জানেন যে আমাদের প্রত্যেকটি পরিবারে 3 থেকে 4 জন 5 জন খাওয়ার লোক আছে, মা আছে, ভাই আছে। আমরা দিলে স্বাচ্ছন্দ্য চলতে পেরেছে, এখন আমরা দিতেও পারছি না, স্বাচ্ছন্দ্য চলতেও পারছে না। এই পরিবারগুলো কিন্তু কারো কাছে সাহায্য চেতে পারছে না এবং মুখে বলতেও পারতে আসে না। সরকারের কাছে আমাদের একটি আবেদন, বারবার আমি বলেছি যে আমাদেরকে সহজ সত্ত্বে 1 থেকে অন্তত 5 লক্ষ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা দেশে যেতে চাই না, আমরা কিছু তো আছি যে এই দেশের সর্বশেষ অবস্থাটাকে আমরা দেখি, এবং আমরা কিন্তু বাংলাদেশের বেকারত্ব বোঝা হতে চাই না। আমরা বাংলাদেশের যেরকম বেকারত্ব মুক্তির জন্য লড়াই করছি, অন্যদিকে রেমিটেন্সটাও দেওয়ার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জীবন যৌবন সবকিছু আমরা ব্যয় করেছি। আমাদের প্রবাসের জীবনে কিন্তু কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই। আজকে সন্তানের বাবার ডাক থেকে বঞ্চিত হচ্ছি, মায়ের সন্তানের ডাক থেকে বঞ্চিত হচ্ছি, স্ত্রীর থেকে বঞ্চিত হচ্ছি, আপনার প্রত্যেকটি জিনিস থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। অর্থাৎ পৃথিবীর যে একটা সুখ, একটি শান্তি, এটি কিন্তু প্রবাসীদের নেই। কিন্তু আমাদের জন্য সরকারের অন্তত এই দিক থেকে বিবেচনা উচিত যে আমাদের পরিবারগুলো, আমাদের ছেলেগুলো যাতে অন্তত 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারে। আজকে স্কুলে যেতে পারতে আসে না, কলেজে যেতে পারতে আসে না, আজকে একটি কাপড় পর্যন্ত কিনতে পারতে আসে না অর্থের অভাবে। এই সত্যগুলো কথা কে বলবে, কারা বলবে? আজকের মিডিয়াগুলো কি দেখছেন যে প্রবাসীদের একটি পরিবারের ঘরে গিয়ে তার অবস্থানের কথাটা জানতে এবং তুলে ধরতে? না, আজকের মিডিয়াগুলো কিন্তু কিছু মিডিয়া আছে যারা শুধু নিজেদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, নিজেদের অর্থ প্রফিট করার জন্য এই সমস্ত অপকর্মগুলো করে বেড়াচ্ছে, কিন্তু সত্যিকারের নিউজগুলো কিন্তু প্রকাশ করছে না। সত্যিকারে নিউজ যদি প্রকাশ করতো তাহলে আজকে টেলিভিশনগুলো জনগণের কাছে জনপ্রিয়তা পেত, সেখানেও একটি শোভনকরের ফাঁকি হচ্ছে। আমি আজকে প্রবাস দপনের মাঝে অনুরোধ করব যে সরকার যাতে লেবাননে যারা দেশে যেতে চায় তাদেরকে সরকারি খরচে নিয়ে যাওয়ার জন্য, আর যারা লেবাননে আছে তাদেরকে সহজ সত্ত্বে 1 হইতে 5 লক্ষ টাকা একটা ঋণের ব্যবস্থা করার জন্য, যাতে আমাদের পরিবারগুলো অন্তত রক্ষা হয়। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ করিম ভাই। আমি যাব হেলথ এন্ড সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। লেলিন ভাই, আমরা আসলে একটু আমরা জানি যে আপনি চিকিৎসকের পাশাপাশি একজন মানবিক মানুষ। আপনি খেলাঘর আসরের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, এবং যখনই বাংলাদেশে যে কোনো সমস্যার সময় আপনি রাজপথে থাকেন, কথা বলেন। আমরা আজকে এই যে প্রবাসীদের নিয়ে কথা বলছি, প্রবাসীদের কষ্টের কথা বলছি, আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ছিলেন। আমরা আজকে প্রথম আলো একটা নিউজ করেছি, দেখেছেন যে কোভিড এর কারণে যারা প্রবাস থেকে ফেরত গেছেন সবাই ঋণগ্রস্ত, 1 লক্ষ 2 লক্ষ টাকা ঋণগ্রস্ত। আজকে প্রথম আলোতে একটা নিউজ চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবাসীদের সমস্যা দিন দিন বেড়েই চলছে। এই ব্যাপারে আপনিও বিভিন্ন সময় ফেসবুকে এই যে লেবাননের প্রবাসীদের নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং বলছেন যে লেবাননের প্রবাসীদের সমস্যার সমাধান কিভাবে করা যায়। তো লেলিন ভাই, কি বলবেন, কি করা উচিত বলে মনে করেন সরকারের? ধন্যবাদ। দেখুন, কোভিড-19 আঘাতে পৃথিবী বিপর্যস্ত এবং তার ঢেউ নিশ্চিতভাবে বাংলাদেশেও লাগবে। তো পৃথিবীর সামর্থ্যবান দেশগুলো তারা যে কাজটি করেছে, এই সংকট উত্তরণের জন্য একটি জাতীয় পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনায় প্রতিটি সেক্টরকে আলাদাভাবে যুক্ত করেছে এবং সেখানে স্বল্পমেয়াদী লক্ষ্য, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গোল সেট আপ করে তারা কাজ শুরু করেছে। দুর্ভাগ্যজনক বাংলাদেশে আমরা এই কাজটি করিনি। আমরা যেটি করেছি সেটি হচ্ছে বিচ্ছিন্নভাবে এখানে প্রণোদনা দেয়া, ওখানে প্রণোদনা দেয়া, এই জাতীয় ঘোষণা দিয়েছি। আমি মনে করি যে বাংলাদেশের পোস্ট কোভিড ইকোনমিক রিঅর্গানাইজেশনের জন্য একটা সম্পূর্ণ প্ল্যান, পরিকল্পনা জাতীয়ভাবে করা দরকার, সরকারিভাবে, এবং সেই পরিকল্পনায় প্রবাসীদেরও অন্তর্ভুক্ত করা দরকার। কারণ একটি অংশ শুধু মুনাফা অর্জন করবে আর মানুষদের আরেকটি অংশ ভুগবে, কষ্ট করবে,
এটি দিয়ে তো দেশ চলতে পারে না। কারণ শরীরের একটি জায়গায় ক্ষত তৈরি হলে যদি সেই ক্ষতটার চিকিৎসা করা না হয়, তাতে কিন্তু পুরো শরীর বিষাক্ত হয়ে যাবে। আজকে যদি প্রবাসীদের অথবা যারা প্রবাস থেকে দেশে এসে ঋণগ্রস্ত হচ্ছে অথবা বিপদগ্রস্ত হচ্ছে, তাদের দিকে যদি আমরা বা সরকার দৃষ্টি না দেয়, তাহলে তাদের সেই ক্ষতটা কিন্তু সারা দেশের শরীরে ছড়িয়ে পড়বে। তাতে সমূহ ক্ষতি ঘটবে, দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ব্যাহত হবে। অতএব আমার আহ্বান থাকবে সবগুলো বিষয়কে যুক্ত করে একটি জাতীয় রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন, অর্থনৈতিক পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা। দ্বিতীয়ত, আজকে নারী দিবসের প্রসঙ্গে বেশ কিছু কথা হচ্ছে। নারী দিবসে আমরা একটা জিনিস তো নিশ্চিত যে নারীর প্রতি অসাম্য এবং অসঙ্গতি এখনো বিদ্যমান। এই বিদ্যমান বিষয়টা কিন্তু আমরা কোভিড-19 টিকাদান কর্মসূচিতেও দেখছি। এখন পর্যন্ত যত মানুষ টিকা নিয়েছে কম বেশি তার 35% হচ্ছে নারী, 65% হচ্ছে পুরুষ। কম বেশি হতে পারে, মানে বরঞ্চ নারীর সংখ্যা একটু কমই হবে। অর্থাৎ সেখানেও কিন্তু আমরা সমতার ব্যাপারটা করতে পারিনি। কেন করতে পারি নাই? কারণ মনস্তাত্ত্বিক ভাবে নারীদেরকে আমরা পিছনে রেখেছি, এবং এই পিছনে থাকতে থাকতে নারীগণও অভ্যস্ত হয়েছেন যে তারা পিছনেই থাকবেন, তারা সামনে আসবেন না। ফলে নারী অগ্রগতির জন্য দুটো জায়গা আছে। একটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে নারীকে সামর্থ্যবান করা যে তারা সামনে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে নারীগণকে এগিয়ে আসতে হবে। একটি বিষয় হচ্ছে স্বাধীনতা অথবা অধিকার দিয়ে দেয়া আর নিয়ে নেয়ার ব্যাপার না। স্বাধীনতাকে অর্জন করতে হয় এবং সেটাকে রক্ষা করতে হয়, অধিকারকে অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। আমরা পুরুষেরা এটি বলতে পারি যে দ্বার খুলে দেয়া হয়েছে, আরপিওতে বলা হয়েছে 33% নারী প্রতিনিধি থাকবে। এখন নারীদের তো এগিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথ একটা চমৎকার কথা বলেছেন, বিধাতা না হয় দিতেই পারেন, কিন্তু নেয়ার জন্য তো যোগ্যতা অর্জন করতে হয়। তো আমাদের নারীগণের পক্ষ থেকে যারা নারী নেত্রী রয়েছেন, নারী সাংসদ রয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে বৃহত্তর নারী স্বার্থে যারা উজ্জীবিত উদ্বেলিত হয়ে আপনার নারীগণকে অনেক বেশি অর্গানাইজ করার দিকে অগ্রসর হন, তাহলে কিন্তু সামনের দিনটি ভালো আসবে। আমি শেষ কথা যেটি বলবো সেটা হচ্ছে, পৃথিবীতে মানুষের সভ্যতার শুরুর থেকে কতগুলো বিষয় ছিল। একটি ছিল মানুষে মানুষে অসাম্য, একটি ছিল মানুষের উপর মানুষের শোষণ, একটি ছিল নারীর উপর পুরুষের লিঙ্গীয় রাজনীতির প্রভাব। সেটি কিন্তু এখনো রয়েছে। আমাদের মানুষের সভ্যতার অভিযাত্রা হচ্ছে এইসব অসাম্যকে, এইসব নিষ্ঠুরতাকে দূরে ফেলে ক্রমাগতভাবে একটি মানবিক সমাজের দিকে অগ্রসর হওয়া। সেই মানবিক সমাজের অগ্রসর হওয়া তো একদিনের বিষয় না, একটি একটি ক্রমবর্ধমান যাত্রা। সেই যাত্রায় যেসব দেশে নারী এবং পুরুষ সম অধিকারে এবং সম দায়িত্বে, আমি আবারও বলছি সম দায়িত্বে এবং সম অধিকারে সমানভাবে পথে অগ্রসর হচ্ছে, তারাই কিন্তু সফল হচ্ছে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ সেই অধিকারের পথে এগিয়ে যাচ্ছে এবং আরো যাবে। একই সাথে কোভিড-19 ক্ষেত্রে শুধু নারীরাই টিকাদানের ক্ষেত্রে বঞ্চিত নন। আমরা দেখেছি এদেশের একটি বিশাল প্রান্তিক মানুষ, বিত্তহীন, নিম্নবিত্ত, ভাসমান মানুষেরা, কৃষিজীবী, শ্রমজীবী মানুষেরা কিন্তু এখনো টিকাদান কর্মসূচির ভেতরে আসেনি। তার মানে এখানেও একটি অসাম্য রয়েছে, সেটি দূর করার জন্য সরকার অচিরে পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি। হ্যাঁ, আমরা আশা করি। তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ লিলিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনার ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে যাচ্ছি এবং আমরা আগামীকাল আমরা চেষ্টা করতেছি যে বেকার সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশের যুব রাজনীতিবিদ যারা, তাদেরকে আপু আমাদের মাননীয় সংসদ সদস্য থাকবেন এবং আমরা যাব আলিয়াপার কাছে। আলিয়াপা যে কথাটা বললেন লিলিন ভাই, আসলে আমরা দেখতে পাই যখন এই যে নারীদের সমস্যা নিয়ে কথা হয়, তখন যে এই যে বিভক্ত নারীরাই মধ্যে বিভক্ত দেখা যায়। বিশেষ করে আওয়ামী লীগের সাবেক সাংসদ, আওয়ামী লীগের বর্তমান সাংসদ, আপনারা বিএনপি, তখন দেখা যায় বামপন্থী যে সংগঠনগুলো আছে, মহিলা পরিষদ, এই যে বিভিন্ন নারীদের কিন্তু একটা কমন দাবি, কিছু দাবি আছে কমন, সব নারীদের দাবি। ওই জায়গায় কেন রাজনীতি মানে কিছু বিষয় ঢুকে দলীয় ভাবে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়, এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ রূপক দা। মানে
আমরা এখনো তো মানে বোঝার জায়গাটাতে অনেক বিস্তর ফারাক রয়েছে আমাদের। সেটা হলো আমরা নারীরা মানে ধরেই নেওয়া হয় যে নারীরা বোধহয় যোগ্য না, সে কারণে তাদেরকে তারা উঠে আসতে পারছে না। বিষয়টা একদমই তা না। এই বাংলাদেশের ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়, পার্লামেন্টের জাতীয় নির্বাচন এটা। তখন আপনি দেখবেন যে অনেক মানে আমাদের তুলনায় অনেক অযোগ্য ছেলে মানুষদেরকে নির্বাচনে মানে নমিনেশন দিচ্ছে দলে, সব দলে। তো এটা মানে আপনি যোগ্যতার মানদণ্ড কি, এটা যদি একটু মানে জানা যেত তো ভালো হতো আর কি। মানে নারীর কোনো কাজকেই যোগ্যতার মাপকাঠি ধরা হয় না। সে যে হাউস মেকার, সে সারাদিন একজন ঘরে কাজ করছে, সে ঘুম থেকে উঠে সারাদিন কাজ করছে, তো তাকে সেই জায়গাটাই তাকে যোগ্য মনে করা হয় না। তো যার যেখানে কাজ সে সেখানে যোগ্য, এই সেন্স থেকে দেখতে হবে। এবং রাজনীতি যে শুধু ছেলেদের কর্ম এইভাবে যদি ধরেন তাহলে কখনোই যোগ্য নারী খুঁজে পাওয়া মুশকিল হবে। কারণ নারী অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল থাকে, উত্তরাধিকারী সূত্রে সে সম্পত্তির মালিক হতে তার অনেক কাঠ কয়লা পোড়াতে হয়, আর আদালতের দীর্ঘসূত্রে তার কথা তো বলাই আছে। তো আমরা কিন্তু প্রতিবাদ করছি ওই জায়গাটাই, সেটা হলো যোগ্য নারীকে যোগ্য জায়গা দিতে। কিন্তু যোগ্য নারী যারা, বিশেষ করে রাজনীতিতে, 33% রাজনীতিতে যারা যোগ্য আছে তাদেরকে দিয়ে 33%-এর বেশি ভরা, মানে বেশি ফুলফিল করা সম্ভব, সেটার জায়গাও কিন্তু কেউ চিন্তা করছে না। কারণ হলো আপনি দেখবেন যে এই যে একেবারে তৃণমূলে স্থানীয় সরকারের যে নির্বাচন, এখানে ইউপি যে সিম্পল ইউপি নির্বাচনের সময় কমিশনার থাকে মহিলা সংরক্ষিত, ওটাও সংরক্ষিত আসন করে দেওয়া হয়েছে মহিলাদের জন্য, কিছু মহিলা ভাইস চেয়ারম্যান থাকে। তো আপনি প্রত্যেকটা এলাকায় যেয়ে দেখবেন যে তারা কতটা যোগ্যতা রাখে। মানে পুরুষ ভাইস চেয়ারম্যান যেমন কাজ করছে, নারীরা কোনো অংশে পিছিয়ে নেই, কিন্তু তাকে দলে সংযুক্তির ব্যাপারে একটা বিশেষ ধরনের অ্যালার্জি আছে। তো এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, নারী বান্ধব হতে হবে। কারণ নারীরা দেখবেন যে সবসময় নারীরা কিন্তু কম দুর্নীতির সাথে যুক্ত হয়, অর্থনৈতিক দুর্নীতির সাথে নারীরা কম যুক্ত হয়। কিন্তু সেই ক্ষেত্রেও নারীকে ধরা হয় যে এখন তো আসলে রাজনৈতিক সিস্টেমও চেঞ্জ, যা নির্বাচনে কে কত টাকা ওড়াতে পারবে বা ওই যে মানি মাসেল পাওয়ার এগুলো নারীর আছে কিনা, কিংবা একটা দল চিন্তা করে যে আর একটা দলের পুরুষ দাঁড়িয়েছে, সেখানে আমি যদি নারীকে দিই তাহলে নির্ঘাত মনে হয় হারবে, এরকম আর কি। কিন্তু এই যে 300 সিটে যদি একভাবে নির্বাচন হয়, পুরুষরা কিন্তু হারছেন। একটা বিষয় আমি বলতে চাই, গতকালকে আমাদের সাংসদ উনি সরাসরি বলছেন যে আমি অনেক কিছু করতে পারি না, বা অনেক নমিনেশন বা অনেক কিছু, মানে যে এই যে বৈষম্য দলের ভিতরে কিন্তু বৈষম্য রয়েছে নারী এবং দলে আমি তো বলেছি দলে আছে, তার গৃহে আছে, সকল জায়গায় আছে। কিন্তু নারীরা আজকে এমন জায়গায়, আর একটা জিনিস শাহরিয়ার ভাইকে বলতে চাইছে, শাহরিয়ার ভাই 1000 বছরের পশ্চাদগান নারী, মানে আপনি 1000 বছর ধরে নারী সমাজকে দূরে রেখেছেন, সকল কিছু থেকে, সুযোগ থেকে তাকে বঞ্চিত করে রেখেছেন। আজকে এই সময়ে এসে একই রেসে আপনি দাঁড়িয়ে বলবেন যে এই হচ্ছে মানদণ্ড, তুমি দৌড় মারো, একই রেসে সে পারবে না। তাকে একটা এক্সট্রা সুযোগ আপনাকে দিতেই হবে, কারণ আপনি তাকে পিছিয়ে রেখেছেন, এটা আপনার অন্যায় ছিল। আর আরেকটা ভুল আমরা করে থাকি যে নারী এবং পুরুষকে সামনাসামনি দাঁড় করিয়ে দিই, আমরা এই ফিলিংসে চলে আসি যে পুরুষরাই বোধহয় নারীর অগ্রযাত্রার সকল বাধা, কিন্তু ব্যাপারটাও সেরকমও না। এখন আমাদেরকে সকলকে আমাদের বোঝার ভুল। আবার অনেক পরিবারে দেখবেন যে অনেকেই বলছে, খুব মানে ব্যঙ্গ করে বলছে যে নারীরাই নারীর শত্রু, মানে বৃদ্ধ শাশুড়ি। আমি খুব মানে একেবারে আজকের আলোচনাটা একেবারেই মানে বৈঠকের মতোই আলোচনা, আড্ডার মতো করছি। বলা হয় যে শাশুড়ি টাই হচ্ছে বইয়ের বড় শত্রু, কিন্তু ওই শাশুড়িটাও যে নারী, ওই শাশুড়িটাও আবহমান কাল ধরে ধারাবাহিকতায় যে অ্যাবিউজ হয়ে আসছে, এটা যে তার করার কিছু নাই, এই জায়গাগুলোতে আসলে হাত দিতে হবে। এটা ভাবার কারণ নাই যে নারীর শত্রু, কিংবা নারীরা আলাদা পুরুষরা আলাদা। আমরা তো আসলে সকলেই মানুষ।
এইটাই আর কি, যে নারীকে এগিয়ে দিতে হবে। আপনাকে ফিলিংস আনতে হবে যে আমার কন্যা সন্তানকে আমার যাদের ছেলে সন্তান রয়েছে তাদের সাথে সমান তালে যোগ্য করে ফাইট দিতে হবে। সুতরাং তাকে আমার বেশি সুযোগ দিতে হবে। যেমন তাকে আমার স্কুলে তার টিফিনটা আমার ভালো দিতে হবে, কারণ সে বাইরে থেকে কিনে খাবে কেন, কিনে খেতে পারবে না হয়তো এই 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 ঘুরে ধরা সমাজে। মেয়েটা যখন বাইরে থেকে খাবার কিনতে যাবে তখন সে বখাটেদের দ্বারা অ্যাবিউজ হতে পারে। আপনাকে এই যে একটা মানে পরিবার থেকে আপনাকে একটা আগলে রাখতে হবে, এগিয়ে দিতে হবে সকল জায়গায়। ঠিক আপনি যেমন আপনার সন্তানকে আগলে রেখে জায়গা করে দিবেন, ঠিক তেমনি ভাবে রাজনীতিতেও আপনাকে ওই রকম মন মানসিকতা থাকতে হবে, কারণ এই সমাজই তাদেরকে এতটা পিছিয়ে দিয়েছিল। সেই সমাজের দায়িত্ব আছে তাদেরকে এগিয়ে নেওয়ার। এখানে কিন্তু মানে লজ্জার কিছু নাই। ধন্যবাদ আলিয়াপা, আমরা শেষ করতে চাই অনুষ্ঠান আজকে। একটা মিনিট আমাকে আলিয়াপার সাথে কথা বলে নিই। ব্যাপার একটা চমৎকার কথা বলছি। আমরা আজকে একটা বৈঠকি কথার মধ্যে কথা বলছি। যেহেতু আলোচনায় এসেছি, আমরা একটু জানতেও চাই, বুঝতে চাই, সেই জায়গাগুলোতে একটা মিনিট কথা বলতে চাইছি। বিনয়ের সাথে বলি আপনাকে, আলিয়াপা আপনি যে কথাগুলো বলেছেন আমি বুঝতে পেরেছি, এবং বিষয়গুলো যে ফ্যাক্ট, মানে এই বিষয়গুলো আসলে যথার্থ সত্য যুক্তিগুলো আপনি উপস্থাপন করেছেন সেটা আমি বুঝতে পেরেছি। এখন আমার প্রশ্নটা লেলিন ভাইকেও আমি বিষয়গুলো একটু শোনার জন্য অনুরোধ করবো, আর সবাইকে। তো সেটা হচ্ছে কি, আপনি যে এতক্ষণ বললেন যে বিষয়গুলো একদম যৌক্তিক কথা, আমি সবগুলো কথাই মানছি। এখন প্রশ্নটা হচ্ছে, নারীকে ওই জায়গাটায় কে নিয়ে যাবে? পুরুষ নিয়ে যাবে? নারীকে নিজে নিয়ে যাবে? সরকার নিয়ে যাবে? সম্মিলিত শক্তি, সম্মিলিত শক্তি অনেক বড় শক্তি, নারী পুরুষের সম্মিলিত শক্তি। জি জি, এটা আপনাকে মাথায়, শুধু রাজনৈতিক নারী পুরুষ না, সকল নারী পুরুষ না, সম্মিলিত শক্তি। এখন যদি সম্মিলিত শক্তি বলেন, সম্মিলিত শক্তি বিশেষ করে আমি আমার দেশের কথা বলি, অন্য জায়গার কথা বাদ দিই। সম্মিলিত শক্তি কোন জায়গাতে আছে? কি রাজনীতিতে আছে, কি অর্থনীতিতে আছে, কি সমাজে আছে, কি পরিবারে আছে? পরিবারে এক ভাইয়ের কথা আরেক ভাই শুনে না, ভাই বোনের সম্পদ থেকে বঞ্চিত, বোনকে ভাই সম্পদ থেকে বঞ্চিত করছে, অহরহ ঘটনা। রাজনীতির মধ্যে আপনি আপনার দল বা খুব স্বাভাবিক দলের মধ্যে দেখবেন বৈরিতে আছে। অর্থাৎ সম্মিলিত শক্তিটা আমরা আদৌ অর্জন করতে পেরেছি। আমি গতকালের একটা ছোট্ট উদাহরণ, গতকাল যিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন চমৎকার কথা বলেছেন। তিনি একটা কথা বলেছেন, 1954 সালে, 58 সালে, 62 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণী মেয়েরা, যারা কোমলমতি মেয়েরা, ওরা স্লিভলেস ব্লাউজ পরে বিনা দ্বিধায় নির্দ্বিধায় হেঁটেছে। কেউ তো কটাক্ষ করেনি, কেউ তো তার দিকে চোখ তুলে তাকায়নি, কোনো জায়গায় ইফটিজিং এর শিকার হয়নি। বরং তখন আমরা বলি সভ্যতায় আমরা এগিয়ে এসেছি, ডিজিটালে আমরা এগিয়ে এসেছি, লেখাপড়ায় আমরা এগিয়ে এসেছি। আজকে থেকে 50 বছর আগে পিছিয়ে ছিল কই, তখন তো নারীর উপর কোনো ধরনের আপনার কি বলে আক্রমণাত্মক কোনো ব্যঙ্গ করা এটা আসেনি, অর্থাৎ স্লিভলেস ব্লাউজ পরে হেঁটেছে। আমি একটা ছোট্ট উদাহরণ টেনেছি মাত্র, অনেকগুলো অংশের হাজার হাজার অংশের একটা অংশ কেবল আমি বললাম। আরেকটা বিষয় যদি আপনি চিন্তা করেন, যে আমি দেখেছি ছোটবেলায় যে আমার পাড়ার ভিতরে, আমার মহল্লার ভিতরে একটা মেয়ে যদি কারো দ্বারা বিব্রত বোধ কেউ বিব্রত করেছে বা নিরাপত্তাহীনতা ভুগেছে, পাড়ার সকল ছেলে মিলে একসাথে হয়েছে আমার পাড়ার মেয়ের উপর হাত দেয়, আমার পাড়ার মেয়ের দিকে তাকাবে বা ওর সঙ্গে এইভাবে ব্যবহার করেছে, হতেই পারে না। অর্থাৎ ভয়ে মেয়েদের দিকে কেউ, যার পাড়ায় সবাই এইভাবে থাকতো, অত মেয়ের নিরাপদ থাকতো। এখন আমি যদি এইভাবে বলি যে আমি যদি একটা মেয়েকে সহযোগিতা করতে যাই, ওই মেয়েটা নিজেই আমাকে বিশ্বাস করতে চায় না। পরিবেশটা, অর্থাৎ সম্মিলিত শক্তি গেল কোথায়? এই যে সম্মিলিত শক্তিটা আগে ছিল, সেই সম্মিলিতটাকে আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি বলেন বা প্রতিটা ক্ষেত্রে আমরা ধস নামিয়েছি। যেহেতু আমরা ধস নামিয়েছি, সেটিকে এক জায়গায় আনার জন্য নির্দিষ্ট একটা গণ্ডিকে, নির্দিষ্ট একটা সংখ্যাকে দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্বটাকে নিতে চায় না। সমাজপতিরা কি করে বলুন? সমাজপতিরা কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য ইয়ে করে, আপনার ওই পিড়াপিড়ি করে। সমাজপতিরা ওই কাউন্সিলর হওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পিড়াপিড়ি করে। ভোটের জন্য বস্তিবাসীদেরকে, বস্তির যে ছেলেরা আছে এদেরকে লালন করে, ওদেরকে 10 টাকা দিয়ে একটা নাস্তা করায়, যাতে করে ওর পেছনে জিন্দাবাদ জিন্দাবাদ, জয় বাংলা জয় বাংলা ইত্যাদি ইত্যাদি বলে। আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে, আর নারী যে নারীর শত্রু, আমি ঠিক সেভাবে কথাটা বলতে চাই না। আমি এভাবে বলতে চাই যে নারীর প্রতি নারীর কোনো জায়গায় বৈরিতা আছে, কোনো নারীর প্রতি কোনো নারীর বৈরিতা আছে। এটা আপনি যেভাবে বললেন যে আমাদের দেশে হয়ে এসেছে এভাবে। এখন আমার কথাটা হচ্ছে কি জানেন, আমরা এইভাবে কথা বলে সম্ভবত নারীকে তার জায়গায় নিয়ে পৌঁছতে পারবো না। এইভাবে কথা বলে আমাদেরকে, যেমন আমি শেষ করছি 1 মিনিটের মধ্যে, যেমন আজকে যদি আমি এইভাবে যদি বিষয় চিন্তা করি, আওয়ামী লীগের নারী সাংসদ যারা আছেন, বিএনপির যারা নারী সাংসদ ছিলেন, কিংবা নেতৃত্বে যারা আছেন, তারা
আজকে যদি মহিলা পরিষদকে চিঠি দিতেন কিংবা অন্য কোনো নারী সংগঠনকে বা অন্য কোনো নারী সংগঠন যদি বিএনপিকে, আওয়ামী লীগকে বা সব দলের নারী সংগঠনগুলোকে, নারীর যে রাজনীতি তাদেরকে চিঠি দিতেন যে আমরা যেটা রূপকথা বললাম যে কিছু কমন দাবি আছে, কমন কতগুলো পয়েন্ট আছে আপনাদের, যে আমরা সবাই একসাথে মিলে আজকে অমুক জায়গায় জনসভা করবো, আমরা একসাথে বসে অমুক জায়গায় মিটিং করবো না। আপনার বিএনপি সেই দিন শাহরিয়ার ভাই একটু বলি, সেই দিন দূরে নয়, সেই দিন এগিয়ে আসছে। কিন্তু আপনার কি মনে আছে যে সুশীল সমাজ কিভাবে একটা নারীর কোথাও ধর্ষিত হলে সুশীল সমাজ কিভাবে রাস্তায় দাঁড়িয়ে যেত? আপনার কি মনে আছে যে বিএনপির ক্ষমতায় থাকার সময় সেই দিনাজপুরে একটা ইয়াসমিন হত্যা হয়েছিল, আপনার যদি মনে থেকে থাকে, তাও কোনো রাজনৈতিক কর্মীর দ্বারা না, পুলিশের দ্বারা। আপনি জানেন তখন আমরা কিন্তু, আমার দল ক্ষমতায়, আমরা কিন্তু স্টুডেন্ট, আমরা কিন্তু রাস্তায় ছিলাম, এবং আপনি সুশীল সমাজদের একটা ভূমিকা ছিল। আজকে আপনি দেখেন কারো ভূমিকা, আজকে কিন্তু বাংলাদেশ, মানে বললাম তো আজকে বাক স্বাধীনতা নেই, আজকে গণতান্ত্রিক সকল সেটাই আমি বলতে চাচ্ছি রাজনীতির বাইরে গিয়েও রাজনীতি তো আছে, রাজনীতিতে ভালো মন্দগুলো আমরা বুঝতে পারছি বা আপনারা বুঝতে, আমি সেই জায়গাটা যাচ্ছি না, আমি যাচ্ছি আজকে সাংবাদিকদের দেখেন, আজকে আইসিটি মামলায় সাংবাদিকরা, আজকে আমাদের দলের, আজকে আমাদের সেলিমা রহমানের নামে 34টা মামলা, উনি রাজনীতিবিদ হতেই পারে, মেনে নিলাম, কিন্তু আজকে আইসিটি মামলায় আমাদের দলের ইয়াং মেয়েরা কিভাবে, আজকে ইউনিভার্সিটির টিচাররা সামান্য একটা কলাম লেখা, কলামও না, একটা ফেসবুকে একটা সামান্য এক বাক্যের একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আজকে দীর্ঘদিন যাবত ইউনিভার্সিটির টিচাররা, মহিলা, যে ভদ্র মহিলা টিচার, উনি পর্যন্ত আজকে জেলে আছে, এখনো জেলে আছে, জামিনযোগ্য। একটা বিষয় হচ্ছে যে আপনারা যে কথাগুলো বলছেন বা যে কথাগুলা বলে আসতেছেন, যে আমি অনেকটা দ্বিমত পোষণ করি কিছুটা ব্যাপারে। একটা বিষয় হচ্ছে কি, যে আপনি যতই আন্দোলন করেন, যতই সংগ্রাম করেন, যাই করেন না কেন, আপনারা সব নারী সংগঠন এক হতে পারবেন না, সংগ্রাম করাও মানে অসম্ভব বাংলাদেশের বাস্তবতা। যেটা আমি মনে করি, আমি বিশেষ করে ইউরোপে দীর্ঘ 20 বছর থাকার কারণে আমি যেটা দেখেছি, আপনার বেসিক যে জিনিসটা, ওই বেসিক কাজটা করতে হবে। আমাদের পাঠ্য পুস্তকে নারী কি বা নারী নিয়ে আপনার শিক্ষা ব্যবস্থায় যদি নারী এবং পুরুষের যে পার্থক্য ব্যবস্থা, ছোট কাল থেকে যে একটা 6 বছরের বাচ্চা থেকে সে ধারণা পেয়ে আসে, তখন কিন্তু তার এই মনে হয়েছে কিন্তু ছোট কাল তো চেঞ্জ করতে হবে। এর জন্য কিন্তু আমাদের সেই শিক্ষা ব্যবস্থাটা কি, একজন কমরেড ছিলেন জসিমউদ্দিন মন্ডল, ওনার একটা বক্তৃতা শুনলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে আগডুম বাগডুম গুড়াডুম। আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যে মূল জায়গাটা যদি চেঞ্জ না আসে, আজকে আলিয়াপা আপনি এই পর্যায়ে পৌঁছেছেন, আপনি ইয়ের বিপি ছিলেন, বিপি ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, আপনি কিন্তু এমনি হননি, লড়াই সংগ্রাম করেন। আপনার মতো কয়জন লোক এই জায়গায় আসতে পারছে, কয়টা মেয়ে আসতে পারছে? শুনেন, এইটা বললে আমি বলবো যে এটা হলো, আপনি বলবেন যে যোগ্য সে বেরিয়ে আসুক, ওই জায়গায় আমি আপনাকে বলি, আপনি বেরিয়ে আসতে পেরেছেন, আমি ওই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি আপনাকে। আপনি বেরিয়ে আসতে পেরেছেন, আপনার পরিবার সচেতন ছিলেন, আপনার মা সচেতন ছিলেন, আপনার বাবা সচেতন ছিলেন, আপনাকে এটাই তো বলেছি যে আজকে ঘুণে ধরেছে, সমাজটা ঘুণে ধরেছে, আজকে যার যা ভূমিকা সেটা পালন করছে না, আজকে সাংবাদিক তার ভূমিকা পালন করছে না, আজকে ডাক্তাররা কয়েক দলে বিভক্ত, আজকে টিচাররা কয়েক দলে বিভক্ত, আপনি করবেন কি? আজকে শুধু নারীর প্রশ্নে নারী এটা না, ওই জায়গাটা নাই, সুশীল সমাজ থেকে শুরু করে যার যা করার দরকার সেটা করছে না। হ্যাঁ আলিয়াপা, আমি এটাই বলেছি, আপনি বলছেন না সেই দিন বেশি দূরে নয়, আমি আপনার ঠিক বিপরীতটা বলি, সেই দিন অনেক দূরে। কেউ কাজ করে না, সবাই ওই বিবৃতি দেয়, এ ওর দোষ দেয়, ও এর দোষ দেয়। এখন আমরা যতক্ষণ এটা বুঝতে শিখবো যে আমরা যদি একজনকে একটু দোষ দিতে থাকি। না শাহরিয়ার ভাই, আমরা কিন্তু এই যে নারী 33%, আমি পার্সোনালি কিন্তু আমরা একটু সংক্ষিপ্ত করব, আমরা জানি যে আমরা কিন্তু এই আমাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাব। নিশ্চয়ই আপনি পাশে থাকবেন আমাদের, নিশ্চয়ই অবশ্যই আলিয়াপা, আমরা পাশে থাকবো। বা প্রবাস দর্পণ, বিশেষ করে আমি গতকালকে এই কথাটা বলছি, প্রবাস দর্পণ প্রতি মাসে 2টা অনুষ্ঠান করে নারীদের নিয়ে, প্রতি মাসে। এবং আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা অনেকেই বলে অনেক ভিউয়ার্স নেই, কিন্তু আমরা প্রবাস দর্পণ আমরা কিছু নিয়ম নীতি পালন করি। আমাদের অনুষ্ঠানে যদি কোনো ব্যক্তি বা কোনো নেতা এসে নারীদের নিয়ে কোনো কমেন্টস করে, যেটা প্রবাস দর্পণ মনে করে এটা ঠিক না, আমরা সাথে তাকে আমরা মিউট করে দিই এবং আমরা এটা প্রতিবাদ করি। আমরা কিছু নিয়ম নীতি পালন করি। আমরা সেই সস্তা জনপ্রিয়তা প্রবাস দর্পণের প্রয়োজন নেই। প্রবাস দর্পণ যেটা মনে করে যে তার নৈতিকতা এবং তার নীতির ভিত্তিতে থেকে যেগুলা মানুষের, এই প্রবাস দর্পণ শুধু
মানুষের পরিবর্তনের জন্য, মানুষের এই নারীদের অধিকারের জন্য, আপনার সে মানে শিশুদের অধিকারের জন্য, আজকে চিকিৎসা অধিকারের জন্য, প্রবাসীদের অধিকারের জন্য প্রবাস ধরুন তার কাজ করে যাচ্ছে। ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 9টায়, 3টা দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ।